করবি রে রাত দুপুরে যদি দুদক ধরে ফেরারি ফেরে বাজ পকেটে ভরবি আজ এমন শাসক নেই এই বাজারে দেখিয়ে দিবে কিভাবে দেখাই দেবো আমার একটু দেখাও একটু দেখাও আমরা দুর্নীতিকে কি বলি বাস দেখাই দেবো মাই টিভি এবং বাংলাদেশ ঠিক আছে সব কি বামে রাখবে স্যার আপনি কোথায় স্যার দ্বিতীয় বর্ষে কেউ যেন না থাকে দয়া করে তোমরা যারা দ্বিতীয় বর্ষে লাগে না স্টুডেন্ট কলেজ তারপর রয়েছে আমাদের 11 জন সদস্য রয়েছে এখানে এবং তারপর রয়েছে কিষান মজদুর বালিকা উচ্চ বিদ্যালয়ের 11 জন সদস্য তারপর রয়েছে সরকারি নজরুল ডিগ্রি কলেজের সদস্যের 11 জন সদস্য তারপর রয়েছে দানিতলা উসমানিয়া উচ্চ বিদ্যালয়ের 11 জন সদস্য তারপর রয়েছে দানিতলা রোশনারা বালিকা উচ্চ বিদ্যালয়ের তারপরে আছেন আমাদের এই মহিলা কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয় এবং উপাধ্যক্ষ মহোদয় এবং আছেন আমাদের আমি সচেতন ও দেশপ্রেমিক নাগরিক হিসাবে নিজেকে গড়িয়া তোলায় প্রতি হইব আমি আরো অঙ্গীকার করিতেছি যে দেশ মানুষ ও সমাজের সেবায় নিজেকে নিয়োজিত রাখিব প্রধান প্রতিবন্ধক দুর্নীতি প্রতিরোধে এবং দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা গড়িয়া তোলার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করিব আমি সর্বদা লেখাপড়ায় মনোযোগী থাকিয়া গুরুজনদের প্রতি শ্রদ্ধা বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের এবং সততা সংঘের সদস্যদের নিয়ে এই আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এবং অন্যান্য সদস্য উপস্থিত আছেন অত্র ত্রিশাল পৌরসভা সম্মানিত মেয়র মহোদয় ত্রিশাল মহিলা ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ এবং শিক্ষকবৃন্দ সহ ছাত্রছাত্রীবৃন্দ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা সকলেই জানি যে দুর্নীতি একটি সামাজিক ব্যাধি। দুর্নীতির কারণে আমাদের অর্থনীতি, সমাজনীতি সকল ক্ষেত্রেই আমরা বাধার সম্মুখীন হই। আমাদের দেশের
উন্নতি এবং অগ্রগতির জন্য এবং জীবন মানের উন্নতির জন্য এই দুর্নীতিকে ক্রমান্বয়ে কমিয়ে আনতে হবে। আজকে এই যে আমাদের এখানে উপস্থিত সততার সঙ্গে সদস্য এবং শিক্ষার্থীবৃন্দ, তারা ভবিষ্যতে এ দেশের বিভিন্ন প্রতিষ্ঠান এবং সরকার তথা সমাজের বিভিন্ন জায়গায় তারা নেতৃত্বে থাকবেন এবং তারাই এদেশের ভবিষ্যতের কাণ্ডারি। তো তাদেরকে ছোট থেকেই ছাত্র ছাত্রী থাকা অবস্থায় তাদের মধ্যে সততার চর্চা করলে এবং তাদেরকে সততার যে পথ, সে পথে উদ্বুদ্ধ করলে তারা আমাদের দেশকে দুর্নীতি, ক্ষুধা ও দারিদ্র মুক্ত একটি দেশ এর পথে তারা আমাদেরকে সহযোগিতা করবে এবং এই দেশকে উন্নতির শিখরে নিয়ে সকলকে সৎ থাকতে উদ্বুদ্ধ করবে এবং এদেশকে একটি দুর্নীতিমুক্ত, ক্ষুধামুক্ত, দারিদ্র মুক্ত বাংলাদেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে এবং একটি দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তোমরা অগ্রণী ভূমিকা পালন করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। এখানে সকলকে উপস্থিত থাকার জন্য আমি দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। দমন কমিশনের সম্মানিত সভাপতি জনাব মুখলেসুর রহমান সবুজ, ওনার সাথে তার সহকর্মীবৃন্দ, মহিলা ডিডি কলেজের অধ্যক্ষ উপাধ্যক্ষ সহ অত্র কলেজের সকল শিক্ষক মন্ডলী, প্রিয় সাংবাদিকবৃন্দ, আজকে যাদের আমার প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা, সকলকে আজকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা, শুভ সকাল। আমরা আজকে যে শপথ বাক্য পাঠ করলাম, আমাদের ময়মনসিংহ বিভাগের পরিচালক মহোদয় আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে। আমাদের উনি আগেও এক সময় ময়মনসিংহে ছিলেন, পরিচালক হওয়ার পরে আমাদের এটি সালে প্রথম ওনার আগমন। আমরা যারা আছি সকলে আমরা আনন্দিত। একটি কথা, আমরা যারা শপথ বাক্য পাঠ করলাম, তোমরা যারা সততা সংঘ যারা পরিচালনা করছো প্রতিষ্ঠানে, সততা সংঘের করা দুর্নীতি দমন কমিশনের উদ্দেশ্য একটাই, যে আমরা যে সমস্ত মালামাল স্কুলে ক্রয় করছি, নিজেরাই কিনছি, নিজেরাই হ্যান্ডেলিং করছি, তোমাদের ছোট থেকে যাতে সৎ থাকতে পারো তার জন্য এটা করা হয়েছে এবং অপরকে যাতে সৎ থাকতেও উদ্বুদ্ধ করতে পারো। আমার আশা থাকবে, এখন তোমরা ছাত্রছাত্রী, এখন তোমাদের ভিতরে এখনো কোনো দুর্নীতি কিংবা অন্য কোনো কিছু শুরু হয় নাই। আমরা আশা করব, আমি অনুরোধ জানাবো, আজকের এই শপথের মাধ্যমে তোমরা অবশ্যই সৎ থাকবে এবং আমাদের মতো যারা অসৎ থাকার সুযোগ আছে, আমি পৌরসভার মেয়র, আমাদের প্রধান অতিথি আছেন, আমাদের সম্মানিত পরিচালক মহোদয়, আমাদের অধ্যক্ষ আছেন, উপাধ্যক্ষ আছেন, আমাদের যাদের অসৎ হওয়ার সুযোগ আছে, আমরা যেন সৎভাবে থাকতে পারি, এটার বিরুদ্ধেও তোমরা এই দেশটা আমাদের 30 লক্ষ মানুষ রক্ত দিয়েছে, 2 লক্ষ মানুষ মৃত্যু দিয়েছে এই একটি স্বাধীন রাষ্ট্রের জন্য। আমরা যদি সৎ থাকি, এই দেশকে আরো অনেক এগিয়ে নেওয়া যাওয়া সম্ভব। শুধু নিম্ন মধ্যবিত্ত দেশ নয়, মধ্যবিত্ত দেশ নয়, এই দেশ একজন উচ্চ আয়ের দেশ হবে। তারই জন্য মাননীয় প্রধানমন্ত্রী চিন্তা ভাই না বলি, ঠিক আছে।
আমাদের এই যে তোমরা যে হাতে যে ছাতাগুলো আছে দেখো, দুদকের মনোগ্রাম লেখা আছে, তারপরে দেখো লেখা আছে সবাই মিলে শপথ করি দুর্নীতিকে বন্ধ করি। এই যে দুর্নীতি দমন কমিশন থেকে তোমাদের ছাতাগুলো তোমাদেরকে উপহার দেওয়া হয়েছে। ধন্যবাদ সবাইকে। আমাদের অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করছি। আর পাশাপাশি সংশ্লিষ্ট বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরান মিনাল الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون صدق الله العظيم। সৃষ্টি করেছি জাহান্নামের জন্য বহু জীব ও মানুষকে। তাদের রয়েছে অন্তর, তা দ্বারা তারা বুঝে না। তাদের রয়েছে চক্ষু, তা দ্বারা তারা দেখে না। তাদের রয়েছে কর্ণ, তা দ্বারা তারা শ্রবণ করে না। তারা আমি যে সূরা আরাফের 179 নম্বর আয়াত তেলাওয়াত করেছি তার সরল অনুবাদ এ পর্যন্ত করেছি। এর প্রকৃত মর্মার্থ হলো, আল্লাহ বলেছেন, আমি যে তোমাদেরকে হৃদয়, মস্তিষ্ক, কান এবং সবকিছু সুস্থ দেহ দিয়ে সৃষ্টি করেছি, কিন্তু এই সবগুলো সম্পূর্ণ থাকার পর, সুস্থ থাকার পরেও যারা এগুলোকে যথাযথভাবে ব্যবহার করে না, নিজের মন গড়া অসৎ কাজে নিজেকে লিপ্ত রাখে, শেষ পর্যন্ত তাদের নিজের কর্মের কারণে তারা জাহান্নামী হয়ে যায়। আর আল্লাহ তাআলা তাদেরকে পশুর সাথে তুলনা করেছেন। মিথ্যা প্রতারণা এটা অনেক পরিমাণে বেড়ে গেছে। এই মিথ্যাটা কত পরিমাণে বেড়ে গেছে, চুরিটা কত পরিমাণে বেড়ে গেছে, এটা বলা সম্ভব না। এই আয়াত নাযিল হলে সাহাবীগণ জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, এই আয়াতের শিক্ষা নিয়ে এবং এই দুর্নীতিকে প্রশ্রয় না দিয়ে নিজে আগে ভালো হই, পরে অন্যকে ভালো হওয়ার কথা বলি, নিজে দুর্নীতি মুক্ত হই, নিজেকে নিজে চিনি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য একটা সুসংবাদ। এই কক্ষে প্রবেশের সময় তোমাদেরকে একটা কার্ড দেওয়া হয়েছে। সেই কার্ডে দুর্নীতি দমন কমিশনের একটা মনোগ্রাম, যাদের অপর পৃষ্ঠায় যাদের এই মনোগ্রামটা আছে তারা তুলে ধরো। শুভেচ্ছা রইল তোমাদেরকে সৌভাগ্যবান হওয়ার জন্য। সুপ্রিয় সুধী, এ পর্যায়ে তুমি চলে আসো। এমিলিকে ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য আহ্বান করছি।
কালো মেঘের ফাঁকে হাসবে সেই সূর্যটা যার আলো কাবায় ফুটেছিল সোনালী যুগের মহাসভ্যতা। অশান্তি ঘেরা কালো মেঘের ফাঁকে হাসবে সেই সূর্যটা যার আলো কাবায় ফুটেছিল সোনালী যুগের মহাসভ্যতা। আমরাই আনবো সোনালী দিনের সেই রূপ তখন, মুছে দিব জীবনের ভ্রান্তি মন ঘোরা অনিয়ন। কোরআনের রং দিয়ে রাঙাবো জীবন, কোরআনের রং দিয়ে রাঙাবো জীবন, থাকিবে না আর কোনো ভিন্নতা। এই অশান্তি ঘেরা কালো মেঘের ফাঁকে হাসবে সেই সূর্যটা যার আলো কাবায় ফুটেছিল সোনালী যুগের মহাসভ্যতা। ধরণীর বুক জুড়ে বিষাদের বন্যে কুপুরীর প্রসারিত কালো হাত, নষ্টের আবরণে আবৃত এ সমাজ বিস্তৃত বিজাতীয় মতবাদ। চির শান্তির কপতিরা হারিয়ে গেছে দূর জানায়। জীবন বাগানে আজ আসে না ফাগুন, জীবন বাগানে আজ আসে না ফাগুন, হিংসা লালসার যাতনায়। আমরাই মুছে দিব বিভীষিকার জনির কৃষ্ণতা, মিথ্যার জাল ছিঁড়ে গড়ব নতুন এক সভ্যতা। জ্ঞানের আলোর জ্যোতি ছড়িয়ে দেব, জ্ঞানের আলোর জ্যোতি ছড়িয়ে দেব, থাকিবে না কোনো হীনমন্যতা। এই অশান্তি ঘেরা কালো মেঘের ফাঁকে হাসবে সেই সূর্যটা যার আলো কাবায় ফুটেছিল সোনালী যুগের মহাসভ্যতা। জীবন নদীর বাকি বাকি আজ মিথ্যার ধূম্র জল, সততা ন্যায় নীতি প্রেম ভালোবাসা প্রীতি হয়ে গেছে চোখের আড়াল। এসব ভেদাভেদ ভুলে গিয়ে একতার হাত ধরে ঘরে ধুলি আগামী প্রজন্ম। উল্লসিত জীবনের অভাব বদলে নিয়ে আসে আলোকিত লগ্ন, ফুটে উঠবে নির্মল স্বচ্ছ সুখের এক ধরণী। কোরআনের ছায়া তলে মিলবে সবাই, কোরআনের ছায়া তলে মিলবে সবাই, উঠবে আবার জরিমানি। আগামীর প্রতিক্ষণে প্রবাহিত হোক সুখ মোহনা, হাসুক জ্ঞানের রবি সবার মাঝে কামনা। রাসূলের বাণীমালা ঝরিয়ে গলে, রাসূলের বাণীমালা ঝরিয়ে গলে, শুধরায় জীবনের শূন্যতা। এই অশান্তি ঘেরা কালো মেঘের ফাঁকে হাসবে সেই সূর্যটা যার আলো কাবায় ফুটেছিল সোনালী যুগের মহাসভ্যতা। সোনালী যুগের মহাসভ্যতা, সোনালী যুগের মহাসভ্যতা। আরেকটি সঙ্গীত পরিবেশন করবে। সঙ্গীত পরিবেশন করতে আসছে এমিলি আক্তার। তুমি করে নিয়েছো ছাই কতটা মনের আবেশে, তোমারই গান গেয়ে যায় কতটা মনের আবেশে। তুমি করে নিয়েছো ছাই কতটা মনের আবেশে, তোমারই গান গেয়ে যায়। তুমি আমার আলোক মালা, তুমি আমার আলোক মালা, তুমি তো সাধনা। মুহাম্মাদুর 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 নবিয়ুনা দুরুদ সালাম। হাজার তোমায় তুমি শফিউনা,
হাজার তোমায়, তুমি শফিউনা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ ইয়া মুহাম্মদ, মুহাম্মদ ইয়া মুহাম্মদ, মুহাম্মদ ইয়া মুহাম্মদ। সভাপতি জনাব মুখলেসুর রহমান সবুজ মহোদয়, দুর্নীতি প্রতিরোধ কমিটি ত্রিশাল উপজেলা শাখার সদস্য এবং ত্রিশাল মহিলা ডিগ্রি কলেজের সম্মানিত শিক্ষক জনাব কবিরুজ্জামান মহোদয়কে বরণ করে নিচ্ছেন আমাদের এই দুর্নীতি প্রতিরোধ কমিটি ত্রিশাল শাখার সম্মানিত সদস্য উপজেলা শাখার সভাপতি মহোদয়। বিশাল আজকের অনুষ্ঠানে দেখছেন জনাব মুখলেসুর রহমান সবুজ মহোদয়। আজকের অনুষ্ঠানের আকর্ষণীয় একটি ইভেন্ট বিতর্ক প্রতিযোগিতা। আজকের এই বিতর্ক প্রতিযোগিতার মডারেটরের এবং সার্বিক দায়িত্ব পালন করার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের সভাপতি এবং ত্রিশালের মেয়র অত্র কলেজের সম্মানিত সভাপতি জনাব এটিএম আনসুরুজ্জামান সাহেবকে আজকের অনুষ্ঠান বিতর্ক পরিচালনা করার জন্য অনুরোধ রাখছি। রাশেদ খান, সেক্রেটারি জেনারেল, ডিবেট কমিটি, কবি নজরুল বিশ্ববিদ্যালয়। সম্মানিত বিচারক মণ্ডলীকে, সময় নিয়ন্ত্রকে আছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আশরাফুন নাহার শামিমা সাধনা। সম্মানিত বিচারক, আপনাদেরকে সুনিপুণ বিশ্লেষণের মাধ্যমে আজকের অনুষ্ঠান বিতর্ক পরিচালনা করার জন্য অনুরোধ রেখে এবং সভাপতি মহোদয়কে পরিচালনা করার জন্য অনুরোধ রেখে আপাতত শেষ। মহিলা ডিগ্রি কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব সেলিমুল হক তরফদার, অধ্যক্ষ জনাব শফিকুল ফেরদৌস, আর আজকে যার আয়োজনে আমাদের আজকের এই আয়োজন অত্যন্ত সুন্দর চমৎকার একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন। আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে আজকে তাকে ধন্যবাদ, যাকে না জানানো হয়। তিনি এই ত্রিশাল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্মানিত সভাপতি, ত্রিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি জনাব মুখলেসুর রহমান সবুজ। আজকে তাদের আয়োজনে আমাদের যে প্রথম গেল সততা সঙ্গের শপথ বাক্য, এখন আমরা শুরু করতে যাচ্ছি বিতর্ক প্রতিযোগিতা 2019। ত্রিশাল মহিলা ডিগ্রি কলেজের 11 শ্রেণীর প্রথম বর্ষের আমাদের ছাত্রীরা, আমাদের বিজ্ঞান বিভাগ বনাম মানবিক বিভাগ, আমাদের এই বিতর্ক প্রতিযোগিতা আজকের বিষয় জাতীয় উন্নয়নে দুর্নীতি একমাত্র অঞ্চলে। এই পক্ষে বলবেন বিজ্ঞান বিভাগ প্রথম বর্ষ ত্রিশাল মহিলা ডিগ্রি কলেজ এবং বিপক্ষে বলবেন মানবিক বিভাগ। বিজ্ঞান বিভাগ বিপক্ষে। ধন্যবাদ। আমি প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি। সকলে দ্বিতীয় বক্তা নাজমুন নাহার এবং তৃতীয় এবং দলনেতা ফারিদ। দ্বিতীয় বক্তা সাবরিনা জান্নাত ইশিকা। তৃতীয় এবং সর্বশেষ দলনেতা সাদিয়া আফরিন। আফিয়া আফরোজ। তুমি যে তথ্য উপস্থাপন করবে, তথ্য উপস্থাপনের উপর 15
5 উচ্চারণে হবে 5, তোমার যে উপস্থাপনা যে ভঙ্গিমা তার উপর হবে 5, মোট 40 নম্বরের উপরে তোমাদের এই বক্তব্য প্রথমে বলে দেওয়া হয়েছে জাতীয় উন্নয়নের দুর্নীতির একমাত্র অন্তরায়। এর পক্ষে এবং বিপক্ষে তোমরা যারা বক্তব্য রাখবে তোমাদের যে নিয়ম যে 40 নম্বরের মোট নাম্বার, আমাদের যে 3 জন বিচারক আছেন তারা তোমাদের বক্তব্যের উপরে তারা বিচার করবে। আর যুক্তি খণ্ডন 10 আর সারাংশ হলো 10। যারা দলনেতা উভয় পক্ষের পক্ষে বিপক্ষে আমরা অধীর আগ্রহে বসে আছি। তোমাদের এই বক্তব্য তোমরা উপস্থাপন করবে। তোমরা যে প্রিপারেশন নিয়ে এসেছ, তোমাদের এই মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ উপাধ্যক্ষ সহ সকল শিক্ষক মন্ডলী ওনারা উপস্থিত আছেন। আমাদের মহিলা ডিগ্রি কলেজের প্রিয় ছাত্রীবৃন্দ সকলে উপস্থিত আছেন। তারা তোমাদের বক্তব্য শুনবেন এবং বিশেষ করে আমরা যারা এখানে বসে আছি, আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমরা তোমাদের এই জাতীয় উন্নয়নে দুর্নীতি একমাত্র অন্তরায় এর পক্ষে বিপক্ষে প্রথম বক্তা মাহবুবা আক্তার তামাম। বাকি কিছু বলার সুযোগ প্রদানের জন্য আজকের বিতর্কের বিষয় জাতীয় উন্নয়নে দুর্নীতি একমাত্র অন্তরায়। অত্যন্ত সঙ্গত কারণে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি। আজ আমি এবং আমার দল বিভিন্ন যুক্তিসঙ্গত প্রক্রিয়াতে অত্যন্ত জোরালোভাবে বিশ্লেষণ করে যাবো যে জাতীয় উন্নয়নে দুর্নীতি একমাত্র অন্তরায়। মানুষের সভাপতি লক্ষ্য করুন, বিতর্কে নির্ধারিত জাতীয় উন্নয়নে দুর্নীতি একমাত্র অন্তরায়। এক্ষেত্রে 3টি বিষয় জানার দাবি রাখে: 1 জাতীয় উন্নয়ন, 2 দুর্নীতি, 3 অন্তরায়। প্রথমত জাতীয় উন্নয়ন। জাতীয় উন্নয়ন বলতে কি বোঝায়? জাতীয় উন্নয়ন বলতে বোঝায় কোনো দেশ বা রাষ্ট্রের চলমান সার্বিক অগ্রগতির ফল। দ্বিতীয়ত দুর্নীতি। জাতিসংঘ প্রণীত ম্যানুয়াল অন অ্যান্টি কারাপশন পলিসি অনুযায়ী ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য ক্ষমতার অপব্যবহারই হলো দুর্নীতি। তৃতীয়ত অন্তরায়। অন্তরায় মানে বাধা। দলের প্রথম বক্তা হিসেবে আমি বিষয়টিকে সংজ্ঞায়িত করেছি এবং আরো যুক্তিসঙ্গত তথ্য দিয়ে যাব। আমার দলের দ্বিতীয় বক্তা এসে বিষয়টিকে বিস্তারিত আলোচনা করবে এবং কোন খাতে কি পরিমাণ দুর্নীতি হচ্ছে তা পুঙ্খানুপুঙ্খভাবে বলে যাবে। তারপর আমার দলের দলনেতা এসে যথার্থ যুক্তি তথ্যের মাধ্যমে সুস্পষ্ট প্রমাণ দিয়ে যাবে জাতীয় উন্নয়নে দুর্নীতি একমাত্র অন্তরায়। বর্তমানে দুর্নীতি সমাজে রন্ধ্রে রন্ধ্রে বিষবাষ্প অভিশাপের মতো সর্বত্র ছড়িয়ে পড়েছে। এর ভয়ে কালো থাবায় বিপন্ন মানব সভ্যতা। রাষ্ট্রীয় প্রশাসন থেকে শুরু করে শিক্ষানীতি, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষা নীতি, সংস্কৃতি, ব্যবসা বাণিজ্য সর্বত্র চলছে দুর্নীতির মহোৎসব। দুর্নীতির পরাকাশে সম্ভাবনা বাংলাদেশের ভবিষ্যৎ ক্রমশ হয়ে উঠেছে অনিশ্চিত এবং অনুজ্জ্বল। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল কর্তৃক প্রকাশিত রিপোর্ট অনুযায়ী 2001 সাল থেকে 2005 সাল পর্যন্ত বাংলাদেশকে বিশ্বের 1 নম্বর দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। দুঃখের বিষয়, বর্তমানে বাংলাদেশের অবস্থান দুর্নীতির শীর্ষ 10-এর মধ্যে একটি। অডিট জেনারেল বাংলাদেশের একটি প্রতিবেদনে দেখা যায় বিগত 35 বছরে বাংলাদেশে 50 থেকে 60,000 কোটি টাকা দুর্নীতি হয়েছে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন মাননীয় সভাপতি, একমাত্র দুর্নীতির কারণে প্রতি বছর হাজার হাজার কোটি টাকার অপচয় হচ্ছে এবং তাতে অর্থায়নের ব্যাঘাত ঘটছে। তাহলে কিভাবে হবে দেশের উন্নয়ন? একমাত্র দুর্নীতির কারণে জাতীয় উন্নয়নের বাধা সৃষ্টি করছে। দুর্নীতিবাজরা বিপুল অঙ্কের অর্থ নিজ পকেটে ঢুকে জাতীয় উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। প্রতিপক্ষ দলের বন্ধুরা এর সর্বক্ষেত্রে দুর্নীতির প্রভাব লক্ষণীয়। তাই দুর্নীতিকে অপবাদ রেখে যদি জাতীয় উন্নয়ন আশা করেন, তাহলে তাদের উদ্দেশ্যে দেশের উক্তি হবে, আমাকে কিছু কাণ্ডজ্ঞানহীন কর্মের সন্ধান দাও, আমি তোমাদের একটা অভয়ারণ্য দেশ উপহার দিয়ে যাব। তাছাড়া জাতীয় রাজস্বগুলোর মধ্যে বাংলাদেশের অর্ধেকের পরিমাণ মোট জাতীয় আয় শতকরা 30 থেকে 34%। এইসব রিপোর্ট থেকে প্রমাণ হয় যে বাংলাদেশে এমন কোনো ক্ষেত্র নেই যেখানে দুর্নীতি ছোঁয়া লাগেনি। মাননীয় সভাপতি, তবে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাতের মধ্যে রয়েছে আইন প্রয়োগকারী সংস্থা, স্থানীয় সরকার ও স্বাস্থ্য খাত। এগুলো রাষ্ট্রের অন্যতম সেবা খাত হওয়া সত্ত্বেও দুর্নীতির কারণে হয়ে উঠেছে রাষ্ট্রের শোষণের হাতিয়ার। তাই কবির ভাষায় দুর্নীতির ভয়াবহতায় দেশের ইজ্জত তলিয়ে যায়, দেশের মেরুদণ্ড ভেঙে যায়। এমন এক ছাড় পোকা যার মধ্যে আছে গভীর ষড়যন্ত্র আর ঠোকা। একমাত্র দুর্নীতির ফলে হাজার হাজার কোটি টাকার অপচয় হচ্ছে, অর্থাৎ সেবা খাতে পরিমিত প্রয়োগ হচ্ছে না। দেশের উন্নয়ন বাধাগ্রস্ত।
দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। ফলে বেকারত্ব ফলাফল হিসেবে বেকারত্ব নিরক্ষরতা বেড়ে যাচ্ছে। বিদেশে অর্থ পাচার করে দুর্নীতিবাজরা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। মাননীয় সভাপতি সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খাতে যে সকল খাতে দুর্নীতি হচ্ছে লুটপাটের মাধ্যমে, সেটা শুধু পুকুর চুরি নয়, সাগর চুরি। মাননীয় সভাপতি বিন্দু বিন্দু জল থেকে মহাসাগরের সৃষ্টি। ঠিক তেমনি ছোট ছোট দুর্নীতি থেকে মহামারী আকারে দুর্নীতি বিরাজ করলে দেশের উন্নয়নে তা বিরাট বাধা। মাননীয় সভাপতি কখন সুষ্ঠু বিচার ব্যবস্থা চালু করা হবে? যখন দুর্নীতির কারণে দুর্নীতির মহামারীতে এই দেশ অন্য দেশের কাছে বিক্রি হতে পারবে তখন। সুষ্ঠু বিচার ব্যবস্থা হলো দুর্নীতিকে দমন করার একটা উপায়, তবে বাধা নয়। তবে জাতীয় উন্নয়নে একমাত্র দুর্নীতি বাধা সৃষ্টি করছে, যা আজকে আমাদের বিতর্কের প্রমাণের বিষয়। প্রতিপক্ষ দলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, জলে নামিব সাঁতার কাটিব, চুল ভেজাইব না, সবই শুনিব আর সবই বুঝিব, তবু সত্যটা স্বীকার করবো না। এবার আসা যাক কালো টাকা প্রশ্ন। কালো টাকা আমাদের দেশে ক্ষমতাসীন দুর্নীতিবাজদের নয়নের মণি, চাঁদের খনি, কিন্তু এর বিনিয়োগ বাংলাদেশে হয় না, ফলে বিদেশে পাচার করা হয়। বিদেশে বিনিয়োগ রয়েছে, ফলে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে। সভাপতি বাজেটের প্রাকৃত অর্থ বিভিন্ন সেবা খাতে প্রয়োগ করে জাতীয় উন্নয়ন করার কথা, সেই অর্থ ক্ষমতাসীন দুর্নীতিবাজদের কবলে পড়ে দেশের উন্নয়ন ব্যাহত হচ্ছে, যার ফলে দেশের যোগ্যতা সম্পন্ন ব্যক্তিও বেকারত্বকে বরণ করতে বাধ্য হয়েছে। মাননীয় সভাপতি, দেশ ও জাতির সার্বিক উন্নয়নে দুর্নীতি দমন এখন বর্তমান সময়ের দাবি। জাতীয় উন্নয়নে একমাত্র অন্তরে দুর্নীতি দমন সম্ভব হলে দেশের উন্নয়ন সম্ভব। কেননা এখন পর্যন্ত যত রকম দুর্নীতি মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ সম্পদের অপব্যবহার হয়েছে, আর এই অপব্যবহার যদি না হতো তাহলে আমাদের দেশ আর শুধু উন্নয়ন নয়, শীর্ষ দেশের মধ্যে একটি আমি 10 সেকেন্ড চেয়েছি। তাই তো মন বলে ওঠে, হে মোর দুর্ভাগাদের, দুর্নীতি হলো তোমার এই করুণ বেশ, যাদের আছে হয়তো অপমানিত, তাদের ধারায় হইতেছ লাঞ্ছিত। দুর্নীতিবাদের তীব্র নির্যাতিত ক্ষমতায় দুর্নীতি তার একমাত্র অন্তরায়। আমি প্রশ্ন রেখেছি মাননীয় সভাপতি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাই। বড় বড় কাজে তত দুর্নীতি আজকে গ্রাস করে নিচ্ছে। আজকে তাই আমরা বলবো, আমরা দুর্নীতি মুক্ত একটি সুন্দর, সুখী, সমৃদ্ধ, বসবাসযোগ্য একটি বাংলাদেশ চাই। প্রথম বিপক্ষ দলের প্রথম বক্তা, তোমার সময় 5 মিনিট। সকলকে জানাই আমার দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে জাতীয় উন্নয়নে দুর্নীতি একমাত্র অন্তরায়। অত্যন্ত সংগত কারণে আমিও আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। আমি আমার দলের প্রথম বক্তা হিসেবে বিষয়টিকে সংজ্ঞায়িত করব, আমার দলের দ্বিতীয় বক্তা এসে বিষয়টিকে বিশ্লেষণ করবে এবং আমার দলের দলনেতা এসে বিভিন্ন যুক্তি, তথ্য, উপাত্তের মাঝে আজকের বিতর্কে প্রমাণ করিয়ে দিয়ে যাবে দুর্নীতি জাতীয় উন্নয়নের একমাত্র অন্তরায় নয়। বিষয়টিকে বিশ্লেষণ করলে কয়েকটি মূল শব্দ পাই, যেমন জাতীয় উন্নয়ন, দুর্নীতি, একমাত্র এবং অন্তরায়। প্রতিপক্ষ দলের বন্ধুরা লক্ষ্য করুন, জাতীয় উন্নয়ন বলতে বোঝানো হয়ে থাকে এমন এক চলমান প্রক্রিয়া যাতে সেই দেশের জনগণের মাথাপিছু আয়, জীবনযাত্রার মান বৃদ্ধি এবং প্রত্যেক নাগরিকের মৌলিক চাহিদা পূরণের পূর্ণ নিশ্চয়তা প্রদান করে। দুর্নীতি বলতে বোঝায় নীতির বহির্ভূত কোনো কাজ, আর অন্তরায় হলো প্রতিবন্ধকতা, আর একমাত্র হলো অনন্যতা, যেখানে আর কোনো কারণ থাকতেই পারে না। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, আমি কয়েকটি প্যারামিটার বিশ্লেষণ করব এবং আমার দলের দলনেতা এসে প্রমাণ করে দিয়ে যাবে দুর্নীতি জাতীয় উন্নয়নের একমাত্র অন্তরায় নয়, এটি একটি কারণ মাত্র। তাছাড়া অন্যান্য কারণগুলো হলো আইনের সুষ্ঠু প্রয়োগ এবং বিচার ব্যবস্থা না থাকা। তাছাড়া অন্যান্য কারণগুলো হলো বাড়তি জনসংখ্যা, বেকার সমস্যা ইত্যাদি। আমার প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেছে দুর্নীতি আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে আছে, কিন্তু কেন? আর যদি আইনের বিচার ব্যবস্থা থাকতো তাহলে কি দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে ছড়াতে পারত? আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে প্রশ্ন রেখে গেলাম। আইনের সঠিক প্রয়োগই পারে আমাদের দেশকে দুর্নীতি মুক্ত করতে। লক্ষ্য করেন মাননীয় সভাপতি, আজ জিকে শামীমকে নিয়ে দেশ জুড়ে ব্যাপক গবেষণা। জিকে শামীমের কালো থাবায় পড়ে আছে আমাদের দেশ, জাতি এবং সভ্যতা, কিন্তু কেন? আর যদি আমরা জিকে শামীমগুলোকে পারতাম ধ্বংস করতে, আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে তাদেরকে শাস্তি দিতে, তাহলে আর নতুন করে কোনো জিকে শামীম জন্মানোর সাহস পেত না, আর আপনাদের এই বিতর্কের মঞ্চে এসে চিৎকার চেঁচামেচি করতে হতো না। লক্ষ্য করেন মাননীয় সভাপতি, তারপর আসুন বালির দুর্নীতিতে। শুধু তাই নয় মাননীয় সভাপতি, বালির দুর্নীতির জন্য ক্ষতি হচ্ছে লক্ষ লক্ষ টাকা, কিন্তু আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা এইসব টাকা কেন ক্ষতি হচ্ছে আপনাদের কাছে? কারণ তারা যদি জানতো এগুলোর জন্য জবাবদিহিতা থাকবে এবং এইগুলোর জন্য তাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হবে, তাহলে এখন তারা দুর্নীতি করার সাহস পেত না। আর এখানে প্রধান অন্তরায় হলো আইনের সুষ্ঠু প্রয়োগ
কি শাস্তি দেওয়া হয়? তাকে কিছুটা মেরে পুলিশের হাতে দিয়ে দেওয়া হয়। তারপর কি হয়? তার বড়দের কিছুদিন শাস্তি হয়, সে মুক্ত হয়ে যায়। কিন্তু আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা, যদি আমরা দেখতে পাই সৌদি আরবের বিচার ব্যবস্থা কিরকম, তাদেরকে হাত কেটে দেওয়া হয়, তাহলে পরবর্তীতে কোনো চোর থাকবে না চুরি করার জন্য, যার ফলে আমাদের সমাজ মুক্ত হতো সন্ত্রাস চোরের মতো মানসিকতার মানুষগুলো থেকে। আর এর জন্য আপনারা দুর্নীতিকে কেন দায়ী করছেন আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা? প্রশ্ন রেখে গেলাম। আইনের সুষ্ঠু প্রয়োগ এবং জবাবদিহিতাই পারে দেশকে উন্নয়নের দিকে অগ্রসর করতে। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, এবার আসা যাক বাড়তি জনসংখ্যায়। আজকে আমাদের দেশের মোট জনসংখ্যা প্রায় 17 কোটি, যার কারণে প্রতি বর্গ কিলোমিটারে বসবাসকারী জনসংখ্যা হচ্ছে 1015 জন। আর 1015 জন জনসংখ্যা যেখানে মাথা বোঝার জায়গা হচ্ছে না, সেখানে আমার যখন 2021 সালে 18 কোটি, কিন্তু আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা আমরা যেখানে থাকতেই পারছি না, সেখানে নতুন করে 7000 শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে গড়ে তুলবো আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা? এখানে আপনারা কিভাবে দুর্নীতিকে দায়ী করছে? এখানে দায়ী করা যায় বাড়তি জনসংখ্যাকে। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, এখানে জনসংখ্যা নিয়ন্ত্রণ ছাড়া আমরা যদি দেশকে উন্নয়নের দিকে ধাবিত করতে চাই, তাহলে সেটা অসম্ভব হবে। আমাদের তাহলে মঙ্গল গ্রহে গিয়ে তার চেষ্টা করতে হবে, বাংলাদেশ থেকে নয়। আগে আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা এটা ভুলে গেলে চলবে না, এটা আমাদের বাংলাদেশ, যেখানে নুনাতে পান্তা পুরোই। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, জনসংখ্যার সমস্যা শুধুমাত্র আমাদের বসতি স্থাপন করতে সমস্যা সৃষ্টি করছে না, আমাদের বেকার সমস্যা একমাত্র জন্মদাতা হলে বাড়তি জনসংখ্যা, যেখানে আমাদের দেশের লোক হচ্ছে প্রায় 17 কোটি। আর প্রত্যেকে জন্মগ্রহণের জন্য শুরু হয় নতুন নতুন খাদ্য চাহিদা। আর সেই নতুন নতুন খাদ্য চাহিদার জন্য একজন মানুষের ঘাড়ে পড়ে 8 জন মানুষের বোঝা। কিন্তু আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা এই নিয়ে বাংলাদেশের উন্নয়ন করবেন জনসংখ্যা নিয়ন্ত্রণ ছাড়া, আর তর্ক বিতর্ক। তাছাড়া আমার প্রতিপক্ষ দলের বন্ধু বলেন সবাই লাস্ট প্রশ্নটা করে গেছেন মাননীয় সভাপতির কাছে, কিন্তু আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বিতর্কটা হচ্ছে আমাদের সাথে। আমরা এই মাননীয় সভাপতির প্রশ্নের উত্তরটা কিভাবে নেব, আশা করি উত্তর দিয়ে যাবেন। আর তর্ক বিতর্ক নয়, আসল সত্যের পথে অগ্রসর হয়ে দুর্নীতি জাতীয় উন্নয়নের একমাত্র কারণ হতে পারে না, এই সত্য মেনে নিন, বরং আইনের সুষ্ঠু প্রয়োগই পারে দেশকে জাতীয় উন্নয়নের দিকে ধাবিত করতে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাই। আমার প্রতিপক্ষ দলের কথা শুনে মনে হচ্ছে তারা হয়তো বোকার স্বর্গে বাস করছে, তারা হয়তো আজকের বিতর্কের বিষয়টি ভুলে গেছে। আজকের বিতর্কের নির্ধারিত বিষয় দুর্নীতি জাতীয় উন্নয়নের একমাত্র অন্তরায়। মাননীয় সভাপতি, আমার দলের প্রথম বক্তা, আমি যুক্তিসঙ্গত কারণে আমিও আমার দলের পক্ষে অবস্থান করছি। আমার দলের প্রথম বক্তা বিষয়টিকে সংজ্ঞায়ন করেছে, আমি দ্বিতীয় বক্তা হিসেবে বিষয়টিকে পরিসংখ্যানের মাধ্যমে বিস্তারিত করে যাব। আমার দলের দলনেতা এসে বিষয়টিকে যুক্তি ও তথ্যের মাধ্যমে বুঝিয়ে দেবে দুর্নীতি জাতীয় উন্নয়নের একমাত্র অন্তরায়। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বলে গেল সুষ্ঠু আইন কারা প্রয়োগ করবে? আমাদের দেশে যারা সুষ্ঠু আইন প্রয়োগ করবে, যারা সুষ্ঠু আইন প্রণয়ন করবে, তারাই যদি দুর্নীতিতে লিপ্ত হয়, তাহলে আমাদের সুষ্ঠু আইন কিভাবে সম্ভব? আমাদের বঙ্গবন্ধু 1971 সালে স্বাধীন হওয়ার পর দেশ বঙ্গবন্ধু 7 কোটি মানুষের জন্য 7.5 কোটি কম্বল এনেছিল। বঙ্গবন্ধু বলেছিল আমার কম্বল কই, আমি তো পেয়েছি চুরের খনি। তখন থেকে আজ পর্যন্ত বঙ্গবন্ধু সহ আমাদের দেশে যতগুলো প্রধানমন্ত্রী এসেছে তারা কি সুষ্ঠু আইন প্রয়োগ করেনি? তখন কেন আমাদের দুর্নীতি জমা হয়? প্রতিপক্ষ দল আপনারা বলে গেলেন জনসংখ্যার কথা। জনসংখ্যা হলো আমাদের কোনো সমস্যা নয়। জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করলে আমাদের জাতীয় উন্নয়ন সম্ভব। আমরা জনসংখ্যাকে কেন জনসম্পদে রূপান্তরিত করতে পারছি না জানেন মাননীয় সভাপতি? কারণ দুর্নীতির কারণে। তো আমি ফিরে যাচ্ছি আমার মূল বক্তব্যে। মাননীয় সভাপতি, লক্ষ্য করুন বালিশ কাণ্ডের কথা শুনলে মনে হয় হয়তো একটি মজার ঘটনা, কিন্তু এর ভিতরে যে এত দুর্নীতি লুকিয়ে আছে তা আপনারা না শুনলে বুঝতে পারবেন না। রূপপুর পারমাণবিক কেন্দ্রে প্রকল্পের কর্মচারীদের জন্য গ্রিন সিটি আবাসন পল্লীতে একটি বালিশ কিনতে খরচ দেখিয়েছে 5,957 টাকা। এটি ফ্ল্যাটে ওঠানোর খরচ দেখানো হয়েছে 760 টাকা। মাননীয় সভাপতি, আমাদের বাংলাদেশে স্বাভাবিক দাম অনুযায়ী একটি বালিশ কিনতে খরচ হয় 500 টাকা, একটি ফ্ল্যাটে ওঠানোর খরচ হয় 50 টাকা। একটি বালিশের ক্ষেত্রে যে দেশে এত দুর্নীতি হচ্ছে, তাহলে আমাদের জাতীয় উন্নয়ন কিভাবে সম্ভব হবে? শুধু বালিশই নয়, আরো কিছু আসবাবপত্র রয়েছে, রেফ্রিজারেটর, টেলিভিশন, খাট, বিছানাপত্র, এগুলো কেনা এবং ফ্ল্যাটে ওঠানোর খরচ দেখানো হয়েছে 62,20,99,000 টাকা। যে দেশে এত দুর্নীতি হচ্ছে সে দেশে জাতীয় উন্নয়ন কিভাবে সম্ভব? মাননীয় সভাপতি, শুধু রূপপুর বালিশ কাণ্ডের কথাই নয়, আজ মানুষ যেখানে গেলে সাহায্যের হাত বাড়িয়ে দেবে নার্স, ডাক্তার এবং স্টাফগণ, আজ সেখানেই দুর্নীতি হচ্ছে সরঞ্জাম নিয়ে।
মিনিট। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে 41 সরঞ্জাম নিয়ে 41 কোটি টাকা দুর্নীতি হয়েছে। আজ আমাদের সাধারণ মানুষ কোথায় গিয়ে দাঁড়াবে? মাননীয় সভাপতি লক্ষ্য করুন, 2001 থেকে 2005 পর্যন্ত পরপর 5বার দুর্নীতিতে প্রথম হয়েছে আমাদের বাংলাদেশ। সরকার থেকে শুরু করে পারিবারিক ব্যক্তিগত জীবনে ছড়িয়ে গেছে দুর্নীতি। সাম্প্রতিক ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে প্রকাশিত সমীক্ষায় দেখা গেছে ব্যবসা ক্ষেত্রেও দুর্নীতি প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। মাননীয় সভাপতি, আমাদের দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক বৃদ্ধায়নের কারণে আমাদের দেশ থেকে প্রতি বছর 60,000 কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। মাননীয় সভাপতি, আজ যদি এই বিপুল অর্থ সাশ্রয় করা হতো তাহলে আমাদের দেশে শিশু ও প্রসূতি চিকিৎসা সহ আমাদের দেশের আর্থিক বিকশিত শিক্ষা প্রতিষ্ঠান এবং জনকল্যাণের কাজে লেগে আমরা দেশকে আরো উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে পারতাম। মাননীয় সভাপতি, তবুও এত কিছু বলার পরে আমার প্রতিপক্ষ দল বারবার কিভাবে বলে যাচ্ছেন দুর্নীতি জাতীয় উন্নয়নের একমাত্র অন্তর নয়। মাননীয় সভাপতি, আরো লক্ষ্য করুন, এজিপি অফিসের অনেক প্রতিবেদনের মাধ্যমে আমরা পেয়েছি প্রতি বছর বিদ্যুৎ চুরি হচ্ছে 400 কোটি টাকা, প্রতি বছর শিল্প খাতে দুর্নীতি হচ্ছে 6,000 কোটি টাকা, গ্যাস খাতে দুর্নীতি হচ্ছে 5,000 কোটি টাকা, পেট্রোল খাতে দুর্নীতি হচ্ছে 4,000 কোটি টাকা, রাষ্ট্রীয় শিল্প খাতে 4,000 কোটি টাকা এবং ব্যাংকিং খাতে 8,000 কোটি টাকা। মাননীয় সভাপতি, বৈদেশিক সাহায্যের 40% মাত্র আমাদের উন্নয়ন কাজে ব্যবহার করা হচ্ছে, আর 75 বাকি যাচ্ছে ওই দুর্নীতিবাজ রাজনীতিবিদ আমলাদের পক্ষে। তাহলে জাতীয় উন্নয়ন কিভাবে সম্ভব হয়? মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলের কাছে প্রশ্ন হয়ে গেল, আপনারা একটি যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে দেবেন যেটা জাতীয় উন্নয়নে বাধাগ্রস্ত করছে। আমাদের মাননীয় সভাপতি, আরো লক্ষ্য করুন, আমাদের দেশ যে পরিমাণ বৈদেশিক সাহায্য এবং ঋণ পাচ্ছে তার যদি সুষ্ঠু ব্যবহার হতো আমাদের দেশ একটি উন্নতশীল দেশে পরিণত হতো, আমাদের দেশ দারিদ্র্যশীল একটি দেশে পড়ে থাকতো না। মাননীয় সভাপতি, বিভিন্ন মেডিকেলে যে সরঞ্জাম নিয়ে দুর্নীতি হচ্ছে তা বছরে এসে দাঁড়িয়েছে 22,000 কোটি টাকা। মাননীয় সভাপতি, বিআইডির এর সাবেক মহাপরিচালক শত্রুল রেজার অনুসন্ধানে দেখা গেছে 2085 থেকে 2086 সাল পর্যন্ত ঘুষ এবং কর চুরি, চোরাচালান আরো অন্যান্য খাতে দুর্নীতি হয়েছে 23 কোটি 5 লক্ষ এবং 85,000 টাকা। মাননীয় সভাপতি, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ অনুযায়ী 1971 সাল থেকে 1993 সাল পর্যন্ত বছরে 22,000 কোটি টাকা দুর্নীতি হয়েছে। আমার প্রতিপক্ষ দল বারবার বলেছে দুর্নীতি জাতীয় উন্নয়নের অন্তরালয়। মাননীয় সভাপতি, বাংলাদেশের উপরে রয়েছে এই বোঝা, তাই আমাদের উন্নয়নের আগেই পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতি আপনারা কেন জাতীয় উন্নয়নের মধ্যে দুর্নীতিকে একমাত্র আদায় হচ্ছেন? তবে কি আপনারা জাতীয় উন্নয়নে প্রবাসী আয় এবং পোশাক শিল্পের অবদানকে অস্বীকার করছেন? আপনারা কি ঢুকে নিমুখারামি করছেন? আশা করি উত্তর দিয়ে যাবেন। ধন্যবাদ। ফারিহা আক্তার, ধন্যবাদ। অন্ধরা চোখে না দেখতে পেলেও আলোর থেকে যে সেটা অন্ধকার হয়ে যায় না। ধন্যবাদ মাননীয় সভাপতি আজকে আমাকে এই বিতর্কে পুরো প্রদানের জন্য। আজকে বিতর্কে নির্ধারিত বিষয় দুর্নীতি জাতীয় উন্নয়নের একমাত্র অন্তরায়। আমি অত্যন্ত সংগত কারণের পক্ষপাতদান করছি। আমার দলের প্রথম বক্তা বিষয়টিকে সংজ্ঞায়িত করে গেছেন এবং আমার দলের দ্বিতীয় বক্তা বিষয়টিকে বিস্তারিত বলে গেছেন। তিনি দেখিয়ে গেছেন যে দুর্নীতি জাতীয় উন্নয়নের একমাত্র অন্তরায়। আমি দলনেতা হিসেবে এটি যুক্তিসঙ্গত এবং জোরালোভাবে প্রমাণ করে যাবই যে দুর্নীতি জাতীয় উন্নয়নের একমাত্র অন্তরায়। মাননীয় সভাপতি, প্রতিপক্ষের কথা শুনে মনে হচ্ছে আমরা ভিন্ন কোনো গ্রহে বসবাস করছি। আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা এসে বলে গেলেন, অবুঝরে বুঝাইব কত, বুঝ নাই মানে একই ছন্দে বলে গেলেন। আপনার প্রতিপক্ষ আপনারা আমাদের চোখ থাকে আজ অন্ধ, আমরা অন্ধ না, তাই আপনারা বারবার 9কে 6 বুঝার চেষ্টা করবেন। আমরা ভুল না, আমরা বারবার 9কে 6 বুঝবো। মাননীয় সভাপতি, যখন কিনা আজকে আমার প্রতিপক্ষরা প্রধান অন্তরে মনে করছেন জনসংখ্যা বৃদ্ধি, বেকারত্ব, দারিদ্রতা এবং অদক্ষতা। মাননীয় সভাপতি, যখন কিনা একটা গাছের তেঁতুল ফল হয় তখন যদি আমরা পুরো গাছটাকে উপরে ফেলি তখন সেই তেঁতুল ফল আর থাকে না। ঠিক তেমনই আমরা যদি দুর্নীতিকে দমন করতে পারি তখন দারিদ্রতা, বেকারত্ব, জনসংখ্যা বৃদ্ধি, অদক্ষতা আমাদের সমস্যা প্রদান করবে না। আমরা চলে আসি দুর্নীতি কিভাবে জাতীয় উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। প্রতিপক্ষরা হয়তো ভুলে গেছেন আমাদের সরকারের স্লোগান হচ্ছে উন্নয়নের গণতন্ত্র, প্রধানমন্ত্রীর মূল মন্ত্র। আজ এই স্লোগানটি বাস্তবায়ন করতে পারছে না, দুর্নীতি প্রধান বাধা হিসেবে দাঁড়িয়েছে বলে। মাননীয় সভাপতি, মাননীয় সভাপতি, আজকে অনেকে দুর্নীতির সঙ্গে অর্থনৈতিক ও সামাজিক সুযোগগুলি উন্নয়নের সম্পর্ক না থাকালে অযাচিত মন্তব্য করতে যাচ্ছে, যেটা বুঝেই হোক আর না বুঝেই হোক। ধরে নিচ্ছে যারা বুঝে মন্তব্য করছে তাদের এক ধরনের রাজনৈতিক দাঙ্গা রয়েছে, তারা দুর্নীতিবাদদের কাছে সে সুবিধা প্রাপ্ত, নয়তো ভবিষ্যতে কিছু পর আশাবাদী। দুর্নীতি কোনো ক্ষতিকারক উপাদান না, এটা শুধু এই ধরনের লোকের পক্ষে আশাবাদ। মাননীয় সভাপতি, বাংলাদেশ সড়ক অবকাঠামো নির্মাণে আকাশ চুম্বি দেয় অব্যবস্থা মানে দুর্নীতি এর মূল কারণ। উন্নয়নশীল দেশে হতে বাংলাদেশ আয়ের দেশের বাংলাদেশ, কিন্তু বর্তমানে বিশ্বের অন্যতম দেশ থেকে বাংলাদেশ সড়ক অবকাঠামো নির্মাণে সবচেয়ে বেশি বেড়েছে।
এর মধ্যে চাইলের সেতু, বাস, র্যাপিড ট্রানজিট, ভিআইপি রিপোর্ট রয়েছে, ফ্লাইওভার সবচেয়ে বেশি বের হচ্ছে। কেন বাংলাদেশ এত করা যাচ্ছে? মাননীয় সভাপতি, আমি তুলে ধরেছি আর 4 লেনের একটি সড়কের কথা। ইউরোপে 4 লেনের নতুন মহাসড়ক নির্মাণে কিলোমিটার প্রতি ব্যয় করা হচ্ছে 28 কোটি টাকা। পাশের দেশ ভারতে ব্যয় হচ্ছে 10 কোটি টাকা, চীনে ব্যয় হচ্ছে 13 কোটি টাকা, এবং আমাদের দেশে ব্যয় হচ্ছে বাংলাদেশের 3টি মহাসড়ক চাইলে উন্নীত করতে ব্যয় হচ্ছে 60 কোটি টাকা। এর মধ্যে ঢাকা মাওয়া ভাঙ্গা মহাসড়ক চাইলে নির্মাণে কিলোমিটার প্রতি ব্যয় করা হচ্ছে 95 কোটি টাকা। বাট ওয়াই? কেন বাংলাদেশ এত করা যাচ্ছে? এই টাকা যদি আমাদের সরকারি কোষাগারে থাকতো, আমাদের সরকারি কোষাগার থেকে যদি হাজার হাজার টাকা যদি দুর্নীতিবাজদের কাছে না চলে যেত, তাহলে আমাদের দেশের সরকার এইগুলো ব্যবহার করে অন্যান্য প্রকল্পে কিংবা অন্যান্য খাতে কাজে লাগে আজকে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যেতে পারতেন। যেখানে কিনা আমাদের একটি সড়ক নির্মাণে 46 কোটি টাকা বেশি ব্যয় হচ্ছে, মাত্র 25% ব্যবহৃত হচ্ছে, বাকি 75% চলে যাচ্ছে দুর্নীতিবাজদের কাছে। মাননীয় সভাপতি, এরপরে কি প্রতিপক্ষরা বলতে চান দুর্নীতি জাতীয় বাধাগ্রস্ত করছে না? প্রশ্নের প্রতিপক্ষের কাছে আশা করি উত্তর দিয়ে যাবেন। আজকে আমরা দেখতে পাই দুর্নীতির কারণে রাস্তা মেরামত করে তার দ্রুত নষ্ট হয়ে যায়, সেতু নির্মাণ করে তা ভেঙে যায়। মাননীয় সভাপতি, দুর্নীতি সম্পর্কে মাননীয় প্রধানমন্ত্রী বলেন দুর্নীতির মতো কালো মেঘে থেকে দেশকে মুক্ত করতে হবে। এই লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সবাইকে একযোগে কাজ করতে হবে। 2019 সালের 20 জানুয়ারি রোববার সকালে সচিবালয়ে গিয়ে তিনি এই কথা বলে আসেন। প্রধানমন্ত্রী নিজে বলে গেছেন একটি দেশকে যদি আমরা উন্নত করতে চাই তাহলে প্রথমে দেশকে দুর্নীতি মুক্ত করতে হবে। যেখানে কিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলে গেছেন দুর্নীতি দমন না করে দেশের উন্নয়ন সম্ভব না, তাহলে প্রতিপক্ষরা কেন এত সমস্যা রয়েছে? যেটা কিনা বাংলাদেশে একটি সমস্যা মাত্র, যেটাকে আমরা দুর্নীতি জাতীয় উন্নয়ন, এটি আমাদের জাতীয় উন্নয়নের কোনো বাধা হতে পারে না না না। মাননীয় সভাপতি, আজকে আমরা রেললাইনের সুপারে রড দেখতে পাই বাস। মাননীয় সভাপতি, দেশে আমাদের দেশে সরকার সঠিকভাবে অর্থ দিল, সেগুলো কিছু কিছু দায়িত্ববান লোকেরা এবং কিছু কিছু মন্ত্রীরা সঠিকভাবে ব্যবহার করছে না। 2019 সাল থেকে নয়, 2011 সাল থেকে তার জাতিকে বাদ দিয়ে যাচ্ছে দুর্নীতিবাজরা। মাননীয় সভাপতি, যেখানে কিনা মেডিকেল কলেজের ভবনের দেয়ালেও বাসের করে পাওয়া গেছে, এরকম কাজ সম্ভব হচ্ছে দুর্নীতির কারণে। 30 কোটি টাকা মন্ত্রীরা পকেটে ঢুকিয়ে বলে এবার ব্যবহারে কোনো ঝুঁকি নেই। মাননীয় সভাপতি, 48 লাখ টাকা ব্যয়ে 30 বাসের বিশেষ ব্যবহার রয়েছে। তাছাড়াও তারা শুধু বাস দিয়ে কাটতে পারেনি, তারা ওভার কেটেগুলির জন্য পিলারের মধ্যে সিমেন্টের মধ্যে মাটি এবং খোয়ার মধ্যে আবর্জনা দিয়ে গেছে। মাননীয় সভাপতি, আমাদের দেশের মন্ত্রীরা যদি এভাবে দুর্নীতি লিপ্ত থাকে তাহলে সেই দেশের উন্নয়ন কিভাবে সম্ভব? আর যদি নেপোলিয়ন বেঁচে থাকে তাহলে তার সেই বিখ্যাত আমাকে একটু শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটু শিক্ষিত জাতি করবো। আজ হয়তো তাহলে তো তিনি বলতেন আমাকে কিছু কাম্পানির মন্ত্রী দাও, আমি তোমাদেরকে একটু মগে বলে দেশ পারবো। এই যদি আমাদের দেশের অবস্থা, তাহলে আমি কিভাবে জাতীয় উন্নয়ন করবো? দুর্নীতি নিয়ে মাননীয় রাষ্ট্রপতি বলেন রাজনীতি করে দুর্নীতি ছাড়া, দুর্নীতি করে রাজনীতি চায়। এখানে তিনি বুঝাতে চেয়েছেন রাজনীতিতে দুর্নীতির প্রভাব রয়েছে। মাননীয় সভাপতি, আমরা প্রতিপক্ষরা এত কারণ যুক্তিসঙ্গত আপনারা কোনো একটি কারণ স্পষ্ট করতে পারেনি। আমি আশা করি স্পষ্ট কারণ ব্যাখ্যা করে যাবে যেটি কিনা একমাত্র দুর্নীতি ছাড়া আমাদের জাতীয় উন্নয়নকে সম্ভব করছে। মাননীয় সভাপতি, অর্থমন্ত্রী আবুল মান আব্দুল মুহিত 2017 সালে 27 জুলাই দুর্নীতি দমন হটলাইন উদ্বোধন করতে গিয়েছিলেন। তিনি সেখানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেছেন। মাননীয় সভাপতি, আজকে 3টি থেকে প্রবাদ আছে, ইফ ইউ পোর ভোট নট ইউর মিস্টেক, বাট ইফ ইউ ডাই ভোট ইজ ইউর মিস্টেক। এর মানে হচ্ছে তুমি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছো, এটা তোমার ভুল না, কিন্তু তুমি দরিদ্র হয়ে মৃত্যুবরণ করছো, এটাই তোমার ভুল। এর মানে আমরা দুর্নীতিগ্রস্ত দেশে জন্মগ্রহণ করেছি, সেটা আমাদের ভুল না, কিন্তু আজকে আমরা দুর্নীতি বাচ্চারা দুর্নীতিগ্রস্ত দেশে মৃত্যুবরণ করছি, সেটাই আমাদের ভুল। 20 বছর আগে 15 বছর আগে দেখা গেছে তার 50% আমরা রাস্তায় গিয়ে পাই নাই। আজকে অনেক চেঞ্জ হয়েছে। আজকে এই সচেতনতামূলক প্রচারণার কারণে দুর্নীতি একমাত্র অন্তরায় নয়, সেটা প্রতিষ্ঠিত করার জন্য এই বুকে তখন শুধুই হাহাকার, আমি বেকার, আমি বেকার। আসসালামু আলাইকুম, আমাকে কিছু কথা বলার সুযোগ প্রদানের জন্য আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে জাতীয় উন্নয়নে দুর্নীতি একমাত্র অন্তরায়। আমি এবং আমাদের অত্যন্ত সংগত কারণে বিষয়টির বিপক্ষে জোরালো অবস্থান নিচ্ছি। আমাদের এই প্রথম বক্তা বিষয়টিকে সংগ্রহ করে গেলেন, দ্বিতীয় বক্তা বিষয়টির উপর তথ্য যুক্তিনির্ভর তথ্যের মাধ্যমে আমাদের অবস্থানকে আরো স্পষ্ট থেকে স্পষ্টতর করে গেলেন। সর্বশেষ বক্তা এবং দলনেতা হিসেবে আমি যুক্তিনির্ভর তথ্য ও সামগ্রিক বিশ্লেষণের মাধ্যমে আজকে এখানে প্রমাণ করে দিয়ে যাবো যে জাতীয় উন্নয়নের দুর্নীতি একমাত্র অন্তরায় নয়, এটি একটি কারণ মাত্র। মাননীয় সভাপতি, আমি যে কবিতাটি আবৃত্তি করলাম এটা বিখ্যাত কোনো কবির কাব্য নয়, এটা বিখ্যাত কোনো কাব্যের অংশও নয়, এটা হচ্ছে কাছের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাশ করা এক শিক্ষিত বেকারের বুক ফাটা আত্মচিৎকারীর কবিতা। মাননীয় সভাপতি, বাংলাদেশের অবস্থান যদি এমন হয় যে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে ডিগ্রি নেওয়া একজন যুবক নিজেকে চন্দ্রলীন পুকুরের সাথে তুলনা করতে দ্বিধাবোধ করে না, তাহলে সেই দেশের জাতীয় উন্নয়ন কতটুকু সম্ভব তা সহজেই অনুমেয়।
আমরা প্রতিপক্ষ বন্ধু লক্ষ্য করুন, আজকে আমরা এমন এক প্রেক্ষাপটে বিতর্ক করছি যখন সারা দেশে 30 লাখ শিক্ষিত বেকারের বসবাস। শুধু তাই নয়, আজকে চাকরির নামে আমরা মহাজনদের কথা তুলে ধরি, তাহলে আর করুণ অবস্থাটি আমরা উপলব্ধি করতে পারবো। একটি পরিসংখ্যান অনুযায়ী দেশের সরকারি ও বেসরকারি চাকরি নিয়োগ পরীক্ষায় আবেদন জমা করে 40টি। আমাদের বাংলাদেশের অবস্থান যখন এই, তখন জাতীয় উন্নয়ন কোন সময় সম্ভব হবে না। এসব এমন অসম প্রতিযোগিতার কারণে সেখানে দুর্নীতি স্পর্শ লাগতেও পারে, কিন্তু আমরা যখন তাদের পুলিশের সাথে পুরো নিশ্চয়তা গঠন করতে পারছি না, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছি না, তখন জাতীয় উন্নয়নের একমাত্র অন্তরায় হিসেবে আমরা দুর্নীতিকে কোনো সময় গ্রহণ করতে পারবো না। এই বিশাল সমাজ জনসমস্যাকে বাদ দিয়ে যেমন জাতীয় উন্নয়ন সম্ভব নয়, ঠিক তেমন করে বেকার সমস্যার জাতীয় উন্নয়নের সবচেয়ে বেশি অন্তরায়, তা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আর প্রতিপক্ষ বন্ধু, আপনারা যদি আজকে প্রমাণ করতে পারেন জাতীয় উন্নয়নে একমাত্র অন্তরায় দুর্নীতি, তাহলে আমরা অঙ্কপটে স্বীকার করে নেব এটা। কিন্তু তবে হ্যাঁ, আজকে যদি একমাত্র কাজ হিসেবে দুর্নীতিকে প্রমাণ করার আগে আপনাদেরকে প্রমাণ করতে হবে বাংলাদেশে আর কোনো প্রতিবন্ধকতা নেই, এই জাতীয় উন্নয়নে আর কোনো প্রতিবন্ধকতা নেই দুর্নীতি ব্যতীত। জাতীয় উন্নয়নের প্রতিবন্ধকতা সৃষ্টির অন্যতম কারণ হচ্ছে শিক্ষা ব্যবস্থা। আমার প্রতিপক্ষ বন্ধু দ্বিতীয় বক্তায় বলে গেলেন, আজকে যদি আমরা আমাদের জনসমষ্টিকে জনশক্তিতে রূপান্তরিত করতে পারতাম, তাহলে আমাদের জাতীয় উন্নয়ন আরো বেশি ত্বরান্বিত হতো। কিন্তু প্রতিপক্ষ বন্ধু, আপনারা জানেন না, গ্রন্থগত বিদ্যা করহস্তে দন, নহে বিদ্যা নহে দন হলে প্রয়োজন। আর ঠিক একই অবস্থা হচ্ছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার। যখন আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বেকারত্বের সংখ্যা বাড়তে ব্যস্ত, আর ঠিক তখনই আমরা বিশ্ববিদ্যালয় বাড়াতে উঠে পড়ে লেগেছি। আজকে যদি আমরা শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে পারতাম, গতানুগতিক তার শিক্ষা ব্যবস্থার যদি পরিবর্তন করে যদি আজকে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা করতে পারতাম, তাহলে হয়তো বা আমাদের এরকম বেকারের কোরআন ক্লাসে আজকে আমাদেরকে নিবঞ্চিত হতে হতো না, আবার পকেটের দিকে তাকিয়ে থাকতে হয়। এই হচ্ছে বাংলাদেশের অবস্থা। এখানে কিন্তু কোনো দুর্নীতি নেই, মানে সভাপতি, এখানে কোনো দুর্নীতি স্পর্শ নেই। এটার প্রধান কারণ হচ্ছে আজকে আমাদের অধিক জনসংখ্যা, তাদেরকে আমরা আজকে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছি না। এত বড় মাননীয় সভাপতি, আজকে যদি আমাদের অধিক জনসংখ্যার কথা তুলে ধরি, তাহলে প্রথমে উঠে আসে ঢাকা শহরে ঘন্টার পর ঘন্টা লেগে থাকা যানজটের কথা। একটি পরিসংখ্যানের তথ্য অনুযায়ী প্রত্যেকদিন যানজটের ক্ষতিগ্রস্ত হচ্ছে 50 লক্ষ কর্মকর্তা। আর এই যানজটে প্রতি বছর আমাদের ক্ষতির পরিমাণ গুনতে হচ্ছে 6.3 বিলিয়ন টাকা। আমার প্রতিপক্ষ বন্ধু লক্ষ্য করুন, 1 বিলিয়ন পরিমাণ কি আপনারা জানেন? 1 বিলিয়ন হচ্ছে 1 লক্ষ কোটি টাকা, আর 6.3 বিলিয়নের পরিমাণ সেটা না বললেই চলবে। আর আপনারা এর এত বড় একটা ক্ষতিকে কোনো সময় আমরা বাদ দিয়ে জাতীয় উন্নয়নে দুর্নীতিকে একমাত্র অন্তরে মনে করতে পারি না। যা আপনাদের উল্লেখ করা দুর্নীতির কারণে অপচয় হওয়ার টাকার অঙ্কের চেয়ে কয়েক গুণ বেশি, প্রতিপক্ষ বন্ধু, কয়েক গুণ বেশি। আর এত বড় ক্ষতিকে মুখ বুজে সহ্য করে কোনো সময় জাতীয় উন্নয়ন সম্ভব নয়। আর ঠিক তেমনই ভাবে আজকে এখানে দাঁড়িয়ে দুর্নীতিকে একমাত্র অন্তর হিসেবে বিবেচনা করার কোনো সুযোগ নেই। এই মুহূর্তে আমার মনে পড়ছে প্রতিপক্ষ বন্ধু, হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। যারা ঘুমিয়ে থাকে তাদেরকে ঠিক যেমন তাদের জাগ্রত হতে চায় না, তাদেরকে কোনো সময় জাগ্রত করাও যায় না। আর প্রতিপক্ষ বন্ধু, এই জাতীয় উন্নয়নের স্বার্থে আজকে আমাদেরকে সবাইকে স্বীকার করতে হবে জাতীয় উন্নয়নে দুর্নীতি একমাত্র অন্তরায় নয়, এটি একটি কারণ মাত্র। আমাদের অধিক জনসংখ্যা, আমাদের বেকার সমস্যা, আমাদের কর্মমুখী শিক্ষার অপূর্ণতা, এই সব কিছুই আমাদেরকে আজকে জাতীয় উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে যদি আজকে আমরা আইনি শাসন প্রতিষ্ঠা করতে পারতাম, জবাবদিহিতার ব্যবস্থা করতে পারতাম, তাহলে আমরা আজকে নিম্নবর্ত কিন্তু আয়ের দেশ নয়, উচ্চ আয়ের দেশে পরিণত হতে পারতাম। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দুর্নীতি একমাত্র প্রতিবন্ধকতা নয়, বিভিন্ন ধরনের কারণ, সবকিছু সে তার বক্তব্য সে বলেছে। আমরা এখন উভয় দলের যে বক্তব্য শেষ হয়েছে, পক্ষ এবং বিপক্ষ দলের, আমরা এখন দলনেতাদের খণ্ডন শুনব। পক্ষ দল বিপক্ষ দল যা বলেছে তার খণ্ডন তারা করবেন। আমি পক্ষ দলের দলনেতাকে আমন্ত্রণ জানাচ্ছি। মাননীয় সভাপতি, প্রতিপক্ষের কথা শুনে আমার হাসি চলে আসছে। আজকে প্রতিপক্ষ ভুলে যাচ্ছে বিতর্কে নির্ধারিত বিষয় দুর্নীতি জাতীয় উন্নয়নের একমাত্র অন্তরায়। তারা এর বিপক্ষে কোনো একটি কারণ উপস্থাপন করতে পারেনি, যেটা নাকি তারা বলে যাচ্ছে সরকারের আইন বাস্তবায়নের কথা, আর স্বচ্ছতার অভাব, জবাবদিহিতার অভাব। এটা কি আমাদের জাতীয় উন্নয়নে কোনোভাবে বাধাগ্রস্ত করছে? প্রতিপক্ষের বন্ধুরা একটু স্পষ্ট আপনারা কারণ দেখাতে পারেনি, কেননা প্রতিপক্ষরা যেসব কারণ দেখে যাচ্ছে সেগুলো দুর্নীতি দমনের একটা ফর্মুলা মাত্র, যেটা না থাকলে আমরা দুর্নীতিকে আর দেশে দেখতে পারতাম না। প্রতিপক্ষরা আজকে বিষয়টি বুঝতেই পারছে না, জাতীয় উন্নয়নে দুর্নীতি ছাড়া অন্য কোনো কারণ বাধা প্রদান করছে না। বিপক্ষের বন্ধুরা এক পিছনে কোনো যুক্তি দেখাতে পারছে না, তারা আজকে ভুলে যাচ্ছে দুর্নীতি জাতীয় উন্নয়নের একমাত্র অন্তরায়। মাননীয় সভাপতি, আমরা চলে আসি বেকারত্ব কেন সৃষ্টি হচ্ছে, আজকে আমাদের দেশে কেন হাজার হাজার শিক্ষিত বেকার বসে আছে,
আজকে ধনীরা হয়ে যাচ্ছে ধনী, গরিবরা হয়ে যাচ্ছে আরো গরিব। এর মধ্যে একটু বাংলা প্রবাদ আছে, বাঙালি যত পায় তত চায়। আরো গরিব হয়ে যাচ্ছে। মাননীয় সভাপতি আজকে তারা বলে যাচ্ছে দারিদ্রতার কথা। আমাদের দেশে দারিদ্রতার পিছনে কি সরকার ব্যয় করছে না? আমাদের দারিদ্রতা দূর করার জন্য আমাদের সরকার আজকে বিভিন্ন ধরনের ভাতা অনুদান প্রদান করতেছে, যেখানে বয়স্ক ভাতা, প্রবীণ ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে বিভিন্ন ধরনের চাল, গম, আটা থেকে শুরু করে সকল ধরনের অনুদান প্রদান করে যাচ্ছে। কিন্তু এগুলো আজকে আমাদের গরিবদের কাছে পৌঁছাচ্ছে না কেন? এর কারণ হচ্ছে দুর্নীতি। আজকে যাদের কাছে এই সময় দায়িত্ব দেওয়া হচ্ছে তারা সঠিকভাবে বিতরণ করছে না, দুর্নীতি করে তারা তাদের কাছে রেখে দিচ্ছে, নয়তো তাদের স্বজনপ্রীতির কারণে আত্মীয় স্বজনদেরকে দিয়ে যাচ্ছে। এর কারণে আজকে আমাদের দেশে দারিদ্রতা বিদ্যমান। মানে সভাপতি আমরা যখন বিতরণ করি তখন আমাদের দরকার হয় প্রধান উপাদান বীজ, মাটি, পানি, সুষ্ঠু জায়গা। কিন্তু যখন প্রধান উপাদান বীজ না থাকবে তখন মাটি, পানি আর সুষ্ঠু জায়গা দিয়ে কি বৃক্ষরোপণ সম্ভব? কোনোভাবেই না। ঠিক তেমনই যখন কিনা আমাদের দেশে দুর্নীতি থাকবে না তখন দারিদ্রতা, বেকারত্বতা, জনসংখ্যা বৃদ্ধি কোনো বাধা প্রদান করবে না। মাননীয় সভাপতি যখন কিনা আমাদের এখানে সঠিকভাবে যখন কিনা দুর্নীতি দমন করা হবে তখন আমাদের দারিদ্রতা, বেকারত্বতা কাছাকাছি লাগবে জিরোতে। মাননীয় সভাপতি তারা বলে গেলেন সুশিক্ষার কথা। আজকে যেখানে কিনা আমরা অযোগ্য একটি টিচার নিয়োগ করেছে দুর্নীতি পন্থা অবলম্বন করে, সেখানে আমরা এই অযোগ্য টিচারের কাছ থেকে কিভাবে আশা করি আমাদের সন্তানেরা যোগ্য হবে? সেখানে দুর্নীতির কারণে আমাদের সুশিক্ষা বাধা প্রদান করছে। মাননীয় সভাপতি সকল খাতে দুর্নীতি ছড়িয়ে পড়ছে। আজ আমাদের দেশে সমাজে দুর্নীতি বিদ্যমান। মাননীয় সভাপতি আমরা দুর্নীতির মাধ্যমে একজন অযোগ্য টিচার নিয়োগ করে দেয়, তাহলে আমরা সেই টিচারের কাছ থেকে কিভাবে এত কিছু আশা করতে পারি? আজকে বিপক্ষের বলতে এমন কোন একটি জায়গা দেখাতে পারবে না যেখানে দুর্নীতি নেই। দুর্নীতি জাতীয় উন্নয়নে একমাত্র অন্তরায় হিসেবে কাজ করছে। একটি প্রবাদ আছে মাননীয় সভাপতি, তুমি যখন উন্নতির পথে এগিয়ে যাবে তখন কিছু কিছু মানুষ তোমাকে বাধা প্রদান করবে। ঠিক তেমনই আমাদের দেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যায় দুর্নীতির মধ্যে কিছু দুর্নীতি আমাদের দেশকে বাধা প্রদান করে। তাই কল্পনা ভিতর করে প্রতিপক্ষরা দুর্নীতিকে না বলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলুন, দুর্নীতিকে বাঁধব না, দুর্নীতি সইব না, দুর্নীতি করব না, এই প্রতিজ্ঞা বদ্ধ করে আমাদের প্রতিপক্ষরা সুরেশ কর্মীকে বলে দুর্নীতি জাতীয় একমাত্র অবতরণ। বিপক্ষ দলের দলনেতা আফিয়া আফরোজকে তার বক্তব্য খণ্ডন করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। জানার নীতি তখন জানালা দিয়ে পালাই। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে আবারও কিছু কথা বলার সুযোগ প্রদানের জন্য। প্রতিপক্ষ বলতো পেটে যখন পাত থাকবে না তখন সেই পাতটাকে আমরা জোগাড় করতে হবে, সেটা দুর্নীতি তখন মাথায় আসবে না, তখন পেটে পাতটা জোগাড়ই সবচাইতে বড় কর্ম হয়ে যাবে আমাদের জন্য। আর যখন আমাদের বাংলাদেশে চাকরির জন্য মানুষ হাহাকার করছে তখন যখন তাদেরকে আমরা চাকরির ব্যবস্থা করতে পারছি না তখন সেখানে দুর্নীতি নয়, সেটা হচ্ছে আমাদের অপ্রতুল কর্মসংস্থানের অবস্থা। আমরা প্রতিপক্ষ বন্ধু বলে গেলেন আজকে নাকি আমরা কোনো চুক্তি নির্ভর কারণে আজকে উপস্থাপন করতে পারি না জাতীয় উন্নয়নের বাধা স্বরূপ। আমার প্রতিপক্ষ বন্ধু লক্ষ্য করে আজকে আমরা দেখে গিয়েছি অধিক জনসংখ্যা, টাকার সমস্যা এবং আমাদের যানজটের জন্য কর্মকর্তা যে ক্ষতি হচ্ছে সেগুলো আজকে আমাদের জাতীয় উন্নয়নে অন্যতম প্রতিবন্ধক। শুধু তাই নয়, আজকে যদি আমরা জবাবদিহিতার ব্যবস্থা করতে পারতাম তাহলে সেই দুর্নীতি কিন্তু আজকে এখানে আসতো না। প্রতিপক্ষ বন্ধু আজকে আপনারা বলে গেলেন বৃষ্টি হচ্ছে দুর্নীতি, কিন্তু না, বৃষ্টি হচ্ছে আইনের সুশাসন। আজকে যদি আইনের সুশাসন প্রতিষ্ঠা করতে পারতাম, সেই বৃষ্টি যদি আজকে আইনের সুশাসন হতো তাহলে কোনো সময় দুর্নীতি আজকে বাংলাদেশে এমন করে আজকে বৃষ্টি আমাদেরকে বেঁধে ফেলতে পারতো না। মাননীয় সভাপতি আজকে আমি এবং আমার দল প্রথম থেকে দেখিয়ে গিয়েছি এমন কিছু কারণ রয়েছে দুর্নীতি ছাড়াও যেগুলো আজকে আমাদের জাতীয় উন্নয়নকে অনেক বেশি বাধাগ্রস্ত করছে। যদি তাদেরকে আজকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারতাম তাহলে আজকে আমার সেই 30 লক্ষ মানুষকে যদি আজকে আমরা কর্মের সন্ধান দিতে পারতাম তাহলে আজকে আমাদের জাতীয় উন্নয়ন আরো বেশি ত্বরান্বিত হতো। আর প্রতিপক্ষ বন্ধু পুকুর চুরির কথা বলে গিয়েছিলেন, সাগর চুরির কথা বলে গিয়েছিলেন। আজকে এখানে আমার মনে পড়ছে সেই বিন্দু পানির কথা আপনারা উল্লেখ করেছেন। যদি সেখান থেকে আজকে আমরা দুর্নীতিকে দমন করতে পারতাম, আইনের সুশাসন প্রতিষ্ঠা করতে পারতাম, জবাবদিহিতার ব্যবস্থা করতে পারতাম, তাহলে আজকে আমাদেরকে এরকম ভাবে আজকে আমাদের সাগর চুরির মতো এরকম লজ্জাজনক জিনিস আমাদের কাঁধে তুলতে হতো না। আজকে কারো টাকা সাদা করার ফর্মুলাটি কিন্তু আমাদের অর্থমন্ত্রী আবুল কালাম দিয়েছিলেন, এটা কিন্তু দুর্নীতি নয়। কারণ যখন তিনি বাজেট প্রণয়নের সময় সংসদে বলেছিলেন শিল্পাঞ্চল এবং হাইটেক পার্কে সেই কালো টাকা যদি আজকে বন্ধ দেওয়া হয়, যদি আজকে সেখানে প্রয়োগ করা হয় তাহলে সেই কালো টাকার উৎস
সবচেয়ে বড় দৃষ্টান্ত হচ্ছে আমাদের ত্রিশালের ইউনো, যিনি হকারের কাজটা, যার বাবা নেই মা নেই, শুধুমাত্র হকারের কাজটা আজকে ইউনো হয়ে এসে রাখতে পেরেছে। সেখানে তিনি তার যোগ্যতা দিয়ে রাখতে পেরেছিলেন, সেখানে দুর্নীতির জর্দারে মানে সর্বশেষ। তাই আজকে আমি সর্বশেষ বলতে চাচ্ছি যে আমাদের জাতীয় উন্নয়নে একমাত্র অন্তরায় নয়, এটি একটি কারণ মাত্র। সবচেয়ে বড় বৃষ্টি বর্ষা, আমাদের 1 কোটি শ্রমিক যারা অশিক্ষিত, অর্ধশিক্ষিত, আমার বোনেরা যারা হাততালি দিয়েছ, তোমরা যারা এই কলেজে ভর্তি হয়েছ, তোমাদের মা বাবা, আমরা যারা তোমাদেরকে এই কলেজে এনেছি যে তোমাদের লেখাপড়া করানোর জন্য। তোমরা যদি লেখাপড়া করে সুশিক্ষায় শিক্ষিত হও, আমি শিক্ষিত বলবো না, সুশিক্ষায় যদি শিক্ষিত হও, আমাদের যে কর্ম, আমরা যদি প্রত্যেকেই আমাদের নিজ দায়িত্ব পালন করি, তাহলে কিন্তু আমরা সব। সারা পৃথিবী তারা কোনো ভাষা বোঝে না, চাইনিজ ছাড়া কোনো ভাষা বোঝে না। সারা পৃথিবী তারা অর্থনীতিতে তারা 1 নম্বরে এগিয়ে আছে। আজকে আমেরিকার বাজেটেও চীন থেকে ধার করতে হয়। সারা পৃথিবীতে তারা কর্মের জন্য, তারা শ্রমের জন্য আজকে তারা শুধু এগিয়ে যাচ্ছে। তাই আমরা দুর্নীতি একটি বড় সমস্যা, প্রধান সমস্যা, এটা আমরা বন্ধ করব। আমরা নিজেরা সৎ হব, অপরকেও না করব দুর্নীতি করার জন্য। আমরা এর জন্য আজকে এই প্রচারণা, আমরা সেই অঙ্গীকার করে আগামী এই ছোট্ট দেশটি, আমরা 18 কোটি মানুষের, আমাদের যে আগামী অনাগত ভবিষ্যৎ, যারা বক্তব্য রেখেছ, তোমরা যাতে এই দেশটি ভালোভাবে এগিয়ে আসতে পারো, আগামী ভবিষ্যৎ নেতৃত্বে আসতে পারো, তার জন্য আমাদের এই আজকের এই আয়োজন। আমি আবারও দুর্নীতি দমন আজকের এই ত্রিশাল প্রতিরোধ কমিটি সভাপতি সহ সকল সদস্যবৃন্দকে ধন্যবাদ জানাবো। ইতিমধ্যে তোমাদের ফলাফল ঘোষণা হবে। বক্তব্য রাখার জন্য অনুরোধ করব দুর্নীতি প্রতিরোধ কমিটি বিশাল উপজেলা শাখার সম্মানিত সভাপতি জনাব মুখলিসুর রহমান সবুজ মহোদয়কে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ করব। ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে দুর্নীতি দমন কমিশনের সম্মানিত পরিচালক মহোদয় অনেক রিকোয়েস্ট এবং অনুরোধের প্রেক্ষিতে আমি পরিচালক মহোদয় এই প্রথম আমাদের দেশের আগমন করেছি। এটি আর কখনো তিনি আসেননি, কোন পরিচালক ত্রিশাল আমি আনতে পারিনি। আলহামদুলিল্লাহ আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আমাদের বিভাগীয় পরিচালক জনাব কামরুল আহসান স্যার উপস্থিত হয়েছেন। প্রধান অতিথি হিসাবে, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক জনাব এনামুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন এই প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ জনাব সেলিমুল হক তরফদার এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন এই বিদ্যালয়ের উপাধ্যক্ষ জনাব AKM শফিকুল ফেরদৌস। এছাড়া আজকের অনুষ্ঠানে এই বিদ্যালয়ের অত্যন্ত সম্মানিত আমার শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং উপস্থিত আছেন বিভিন্ন পত্রিকার সাংবাদিকবৃন্দ, উপস্থিত আছেন এই বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, বিচারক মন্ডলী বৃন্দ, আজকে সবাই নিয়ন্ত্রণ যারা পরিচালনা করছেন সাংবাদিক বৃন্দ এবং আমার উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্মানিত সদস্যদের, আমার কমিটির সেক্রেটারি সাহেব এবং সিনিয়র সহসভাপতি সাহেব এখানে উপস্থিত আছেন। সবাইকে আমি আজকের উপস্থিতির জন্য ধন্যবাদ জানাই। দুর্নীতি বিষয়ে বক্তব্য রাখতে চাই না, আমি আজকের অতিথিবৃন্দরা বক্তব্য রাখবেন। আজকের এই আয়োজন যদি ত্রুটি বিচ্যুতি হয়ে থাকে আলহামদুলিল্লাহ আপনারা দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন, আর আমাদের ব্যবস্থাপনায় কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। আরেকটি কথা বলতে চাই, আমাদের এই আজকে এই বিতার্কিক অনুষ্ঠানে যারা বিতার্কিক ছিল, এই প্রতিষ্ঠানের মানবিক বিভাগের 3 জন এবং বিজ্ঞান বিভাগের 3 জন
প্রথম বর্ষের একাদশ শ্রেণীর যারা বিদ্যার্থী ছিল। আপনারা দেখেছেন একটা উপজেলা পর্যায়ে একটি কলেজের শিক্ষার্থীরা বিদ্যার্থী হিসাবে যেভাবে নিজেকে উপস্থাপন করেছে, সত্যি প্রশংসনীয়। আমি তাদেরকে ধন্যবাদ জানাই তোমাদের উপস্থাপনার জন্য। আরেকটি বিষয়, আমি আজকের এই বিতর্ক অনুষ্ঠান পরিচালনায় যিনি দায়িত্বে ছিলেন, এই প্রতিষ্ঠানের গভর্নিং বডির সম্মানিত সভাপতি এবং সম্মানিত মেয়র A.B.M. আনিসুজ্জামান, ওনার পরিচালনায় আমি মুগ্ধ হলাম। সেই সাথে আমাদের আজকের প্রধান অতিথি মহোদয়, আমি ওনার দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলতে চাই। স্যার, আপনি এখানে প্রথম এসেছেন, আপনার এই আগমন আমরা সত্যি মনে রাখবো, বিশেষ করে তিশার মহিলা কলেজ মনে রাখবে। স্যারের কাছে বিনয়ের সঙ্গে অনুরোধ রাখতে চাই, স্যার আপনার কখনো প্রতিষ্ঠান উন্নয়নের কোনো ধরনের সুযোগ সুবিধা আসে, এই মহিলা কলেজটি যেখানে দাঁড়িয়ে আজকে অনুষ্ঠান করছি, যেখানে দাঁড়িয়ে অনুষ্ঠান করছি, এখানে এই বিদ্যালয়ে প্রায় 1200 ছাত্রী রয়েছে। এই গড়টির অবস্থা আপনি দেখতে পাচ্ছেন। যদি কখনো কোনো সুযোগ থাকে, আলহামদুলিল্লাহ, সেই ক্ষেত্রে আপনার সহযোগিতা প্রার্থনা করছি। সম্মানিত অধ্যক্ষ, উপাধ্যক্ষ, পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি এবং এই প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক শিক্ষাবৃন্দ, তাদের আন্তরিকতা, তাদের আতিথেয়তা, তাদের সহযোগিতা, সত্যি আমাদের এই কমিটি চিরকৃতজ্ঞ। তাদের কথা মনে রাখবো। আমরা আপনাদের প্রতি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি আর কোটি বিচ্ছুতিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে কামনা করছি। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অত্র কলেজের সুযোগ্য উপাধ্যক্ষ জনাব শফিকুল ফেরদৌস মহোদয়কে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। দুর্নীতি সম্পর্কে আজকে যে বক্তব্য আমরা শুনেছি, সত্যি আজকে আমার কাছে মনে হয়েছে এক অচেনা মহিলা কলেজ। আমাদের এই থানা লেভেলে আমাদের ভিতরে প্রতিভা আছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমরা গ্রামকে শহর করব, তারই একটি উদাহরণ আজকে দেখিয়ে দিয়েছেন আমরাও পারি বিশাল বলে। আমরা আশা করব এই ত্রিশাল মহিলা ডিগ্রি কলেজ থানা পর্যায়ে অবস্থিত হলেও এখান থেকে প্রতি বছর ঢাকা মেডিকেল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শুরু করে বাংলাদেশের প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্ররা চান্স পায়। আমি আশা করব পরিচালক মহোদয়ের কাছে জেলা পর্যায় থেকে আমাদের প্রতি যদি একটু দৃষ্টি রাখা হয়, আমি আশা করব আমাদের মেয়রের কাছ থেকে, যেটা আমাদেরকে সবসময় ছায়া দিয়ে রাখেন, তার নেক নজর যদি একটু বাড়ান, আমার মনে হয় মহিলা কলেজ শুধু ত্রিশালে নয়, এই বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে। দুর্নীতি সম্পর্কে আজকে বললে আর ভালো লাগবে না, এরা এত সুন্দর উপস্থাপন যুক্তি দিয়েছে। আমি শুধু একটি কথা বলবো, corruption means adopting unfairness to gain something. অসৎ উপায়ে কোনো কিছু অর্জন করাকেই আমরা দুর্নীতি বলেছি। এখন অসৎ উপায়ে কোনো কিছু অর্জন বলতে রাষ্ট্রীয় পর্যায় থেকে আমাদের কলেজ পর্যন্ত হতে থাকে। আমি আমার স্বার্থের জন্য বলতেছি, আজকে আমাদের ছাত্রীরা যারা টেস্টে এলাও হবে না বা হয়নি, তাদেরকে যখন আমরা পরীক্ষা দিতে বারণ করি, তখন দেখা যায় আমাদের উপর মহল থেকে বা আমাদের যারা গার্জেন তারা আমাদেরকে প্রলুব্ধ করে, স্যার আমার বাচ্চাটাকে পরীক্ষা দিতে দেন। এটিও কিন্তু এক পর্যায়ে দুর্নীতিতে পড়ে। আমি আশা করব আজকে আমাদের এই কচিকাঁচা মেয়েদের কাছ থেকে আমরা যে সুন্দর বক্তব্য শুনেছি, আমরা যদি এগুলি মনে রাখতে পারি এবং সত্যিকার ভাবে বাস্তবায়ন করতে পারি, আজকে এরাই হবে আমাদের পাথেয় ভবিষ্যতের জন্য। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব এনামুল হক, উপসহকারী পরিচালক, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহ। স্পেশালি থ্যাঙ্কস দেই, সেটা হলো এই দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্মানের সভাপতিকে, যে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছেন। আমি বেশ কয়েকটি ডিবেট পরিচালনা করেছি,
কিন্তু আজকের এই ডিবেট, এই কলেজ পর্যায়ের মেয়েরা যে সুন্দর বক্তব্য উপস্থাপন, যুক্তি খণ্ডন দিয়েছে, তথ্য বিশ্লেষণ দিয়েছে, কাকে রেখে কাকে বাদ দিব আমার মনে হয় বিচারক মন্ডলীগণ হেজিটেশনে ভুগছে। এখন কে জয়ী হবে, বিজয়ী হবে বা কে হারবে সেটা বড় কথা নয়। আরেকটা বিষয়, ওনারা আজকে এই 3 মিনিট 5 মিনিটের বক্তব্য পিছনে আমার মনে হয় 10 থেকে 15 দিন সময় ব্যয় করেছে, বিভিন্ন তথ্যপত্র সংগ্রহ করেছে। এগুলো কিন্তু তাদের জন্য একটা জানার বিষয়। এই জিনিসগুলো তাদের মেধাকে শানিত করবে এবং ভবিষ্যতে কাজে লাগবে। আজকে প্রধানমন্ত্রী থেকে শুরু করে যে কোনো পর্যায়ের লোক, আমরা বাইরে আজকে শপথ বাক্য পাঠ করেছি, প্রত্যেকটা লাইনের পিছনে আমি আমার বুক কেটে গেছে। আমি ওয়াদা করতে পারি নাই, আসলে যে ওয়াদা করতেছি এটা কি পালন করতে পারবো? ওয়াদা যে করেছি আমি কি আসলে পালন করতে পারি বা পারতেছি? এটা আমাদের একটু খেয়াল করবেন যে আজকে যে শপথ বাক্য পাঠ করলাম এইটাও আমরা পালন করার চেষ্টা করব। এটা আমরা পালন করার চেষ্টা করব। পক্ষ দলের আমি কয়েকটি কথা বলি যে আজকের বিষয় হলো জাতীয় উন্নয়নের দুর্নীতি একমাত্র অন্তরায়। আসলে এই কথার পক্ষে বিপক্ষে এই বক্তব্য রয়েছে, সেটা হলো দুর্নীতি একমাত্র অন্তরায় না, কিন্তু সকল জিনিসই দুর্নীতির মধ্যে পড়ে। যেমন ধরেন একটা বেকার ছেলে, ও ততক্ষণ পর্যন্ত এই দেশের বড় ক্ষতিকর না যতক্ষণ না পর্যন্ত তার কর্মটা সমাজে প্রয়োগ হবে। একটা শিক্ষক ততক্ষণ পর্যন্ত দুর্নীতির মধ্যে পড়বে না যতক্ষণ না পর্যন্ত তার অ্যাক্টিভিটিস সমাজে প্রয়োগ করবে। এখন জবাবদিহিতা যদি না থাকে, যদি আইনের শাসন না থাকে, এটা কিভাবে দুর্নীতির মধ্যে পড়ে? আমি যখন 20 কোটি টাকা, আমি একটা ইউনো, আমি একটা মন্ত্রী 20 কোটি টাকা ব্যয় করলাম, কিন্তু কোনোদিনই কোনো খবর নিলাম না আমার টাকাটা কোন জায়গায় ব্যয় হলো, কি হিসেবে, কে ব্যয় করলো, আসলে ব্যয় হয়েছে কিনা, তার খোঁজ খবর যদি না নেই, তাকে যদি দেখলাম যে দুর্নীতি করছে, ওইটা যদি আমি শাসন না করি, এটা কি আমার দুর্নীতির মধ্যে পড়ে না? আমার অধীনস্থ এক ব্যক্তি আমার প্রকাশ্যে দুর্নীতি করতেছে, অপব্যবহার করতেছে, আমার ক্ষমতা আছে তাকে বাজায় রাখার, আমি বাধা দিচ্ছি, এটা কি দুর্নীতির মধ্যে পড়ে না? এগুলো আমি মনে করি এটা দুর্নীতির মধ্যে পড়ে। আমি হংকং এ দেখেছি রাস্তায় কোনো ট্রাফিক নাই, সিসি ক্যামেরা আছে। যখন কেবল করে ওই যে পাহাড়ি ফুটে ঘুরে, আমি জিজ্ঞেস করছি ভাই আপনার এই কেবল করে সিরে যদি পড়ে যায়, এখানে তো কোনো কেয়ারটেকার নাই, সরকার তো কোনো ব্যবস্থা, কোনো নিরাপত্তা রক্ষী রাখে নাই। তখন বলতেছে কি এটা যদি একটা কেবল কোনোদিন ছিঁড়ে এই পুরো প্রতিষ্ঠান সারা জীবনের জন্য বন্ধ করে দিবে সরকার। ট্রাফিক নাই, সিসি ক্যামেরা আছে, যদি একটা গাড়ি ওভারটেক করে একবার যদি ধরতে পারে এই পুরো কোম্পানি বন্ধ করে দিবে সরকার। এই জন্য এই ভয়ে এত শক্তিশালী তারা যে আইনের ব্যাঘাত করে না। যাই হোক, দুর্নীতির মধ্যে সবগুলোই পড়ে, কম আর বেশি। আমি বেশি কথা বলবো না, যে অনেকগুলো উদাহরণ, জবাবদিহিতা, আইনি শাসন, ধর্মীয় অনুভূতি, নীতিজ্ঞানের অভাব, অসৎ শিক্ষা ব্যবস্থা, দারিদ্রতা, অদক্ষতা, অনেকগুলো উদাহরণ দিয়েছে, এগুলো আমার খুবই ভালো লেগেছে। তবে আরেকটা জিনিস আমি বলি, সরকারি কর্মকর্তা কর্মচারীরা এরা দুর্নীতি এতভাবে করে তাদেরকে টেনে রাখা সম্ভব হচ্ছে না। এই জন্যই কিন্তু আজকে স্টুডেন্টদের তোমাদের কাছে আসা, যাতে তোমরা ওই জায়গায় যখন যাবা, কেউ এসপি হবা, কেউ মন্ত্রী হবা, কেউ বড় একটা পজিশনে যাবা, ওই জায়গায় গিয়ে যেন তোমরা অসৎ বা দুর্নীতিগ্রস্ত না হও। এই জিনিসটা বোঝানোর জন্য আজকে আমাদের এই অনুষ্ঠান বা আয়োজন। দুর্নীতি দমন কমিশন মামলা মোকদ্দমার পাশাপাশি এই প্রতিরোধমূলক কাজকর্ম করে যাচ্ছে। আমরাও একটু গণসচেতনতা যে আছে, আমরা সচেতন না। এভাবে আজকে মেডিকেল যদি লাইন ধরি, আমিও চাচ্ছি কিভাবে 10 টাকা দিয়ে 10 জনকে পার করে যাওয়া যায়। আমাদের মধ্যে টেন্ডেন্সি হয়ে গেছে একটা খারিজ করতে 10,000 টাকা লাগে, এখান থেকে 1,000 বা 2,000 টাকা কমাইতে পারলে আমি খুশি। আমি সচেতন না। আসলে আমার কাগজপত্র, আমার জমি জমা সঠিক থাকে, আমি তাকে কেন বেশি দেবো? 1150 টাকা লাগে, কেন বেশি দেবো? আমি তার সাথে চ্যালেঞ্জে যাব। আমাদেরকে একটু সচেতন হতে হবে। আমি আর বেশি কথা বাড়াবো না। আমি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা জাপানের মতো হব। 1946 সালে যে জাপানকে ধ্বংস করে দিয়েছিল, যে জাপানকে
বালির মতো করে মিশেছিল। আমি সেই জাপানকে আপনারা দেখেন যে কত উন্নত আজকে বিশ্বের মধ্যে, তারা মাথা উঁচু করে দাঁড়াইছে। এই জন্য আমাদেরকে রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে, আইনের সুশাসন থাকতে হবে, আমাদেরকে সবাই সুশিক্ষিত হতে হবে, শিক্ষিত না সুশিক্ষিত। একাডেমিক শিক্ষায় শিক্ষিত হওয়া বড় কথা নয়, আমি শিক্ষিত, আমি জনগণের কতটা খেদমত করতে পারলাম, সেবা করতে পারলাম, সেটাই মুখ্য বিষয়। আমাদেরকে সৎ করতে হবে। আমি আমার এই কথা বলে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সুপ্রিয় সুধী, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ এবং আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব সেলিমুল হক তরফদার মহোদয়কে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। এবং দুর্নীতি, ঘুষ এ বিষয়ে আমি যেহেতু প্রতিষ্ঠান প্রধান এবং বিভিন্ন কর্মকাণ্ডের সাথে জড়িত, শিক্ষা বিভাগ বা অন্যান্য বিভাগেও আমি অনেক কাজ করেছি, সুতরাং আমার তিক্ত অভিজ্ঞতা আছে ঘুষ দুর্নীতি বিষয়ে। এই কলেজে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সাহেব রেজিস্ট্রেশন না করে ৬০ জন ছাত্রীকে বিভাগে ফেলেছিলেন। উনি রেজিস্ট্রেশন বিহীন ৬০ জন ছাত্রীকে ফর্ম ফিল আপ করিয়েছিলেন। তারপর আমাকে দায়িত্ব দিলেন এই ছাত্রীদের রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিল আপ বৈধ করার জন্য। আমি ঢাকা শিক্ষা বোর্ডে পরীক্ষা পর্যন্ত ৯০ দিনের ৫৭ দিন ত্রিশাল থেকে ঢাকায় গিয়েছি। কি করেছি? প্রমাণ করতে চেষ্টা করেছি যে এটা আমাদের বৈধ ছাত্রী, আমরা ফর্ম ফিল আপ করেছি, এদেরকে পরীক্ষা দিতে হবে। কোনোভাবেই সম্ভব হলো না। কর্মকর্তারা একটার পর একটা সময় ঘোরাতে থাকলেন। শেষ পর্যন্ত আমি তৎকালীন শিক্ষামন্ত্রী এবং স্থানীয় সংসদ সদস্যদের সুপারিশে মানবিক কারণ দেখে পরীক্ষার পূর্বের দিন ওই ৬০ জন ছাত্রীর রেজিস্ট্রেশন নিয়ে কলেজে আগমন করেছিলাম। কোন ভুল দুর্নীতির কাছে আমি মাথা নত করি না। যাই হোক, অনেক কথা, অনেক আলোচনা হয়েছে, অনেক ব্যক্তিবৃন্দ আছেন। আমি এখানেই আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের মধ্যমণি সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ কামরুল হাসান, পরিচালক দুর্নীতি দমন কমিশন, বিভাগীয় কার্যালয়, ময়মনসিংহ। দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় উপস্থিত সম্মানিত সভাপতি, সম্মানিত সুধীবৃন্দ এবং অত্র কলেজের ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা চমৎকার একটি বিতর্ক উপভোগ করলাম, যেখানে প্রতিপাদ্য বিষয় ছিল জাতীয় উন্নয়নে দুর্নীতি একমাত্র অন্তরায়। পক্ষদল অনেক সুন্দর সুন্দর যুক্তি উপস্থাপন করেছেন, বিপক্ষ দলও চেষ্টা করেছেন অনেক সুন্দর সুন্দর যুক্তি উপস্থাপন করতে। প্রথমে দেখেই হয়তো মনে হয় যে জাতীয় উন্নয়নে দুর্নীতি একমাত্র অন্তরায়, কিন্তু এটাও ঠিক যে এর সঙ্গে অন্য আরো কিছু কিছু ফ্যাক্টর জড়িত, যেটা বিপক্ষ দল উপস্থাপন করেছে। আমি জানি না এখনো যে কারা জয়ী হয়েছে। বিজয়ী যারাই হোক আর যারা বিজিত হোক, সকলেরই কিন্তু উপস্থাপন খুবই সুন্দর ছিল এবং আমি খুব উপভোগ করেছি যে আসলে সত্যি এই বিশাল একটি উপজেলা, এই কলেজের ছাত্রীরা যে শুধুমাত্র পড়াশোনার মানে যে তাদের নির্ধারিত সিলেবাস এটাই যে শুধুমাত্র চর্চা করে তা না, এর পাশাপাশি তারা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যেমন বিতর্ক প্রতিযোগিতা এবং অন্যান্য নিশ্চয়ই তারা ক্রীড়া কিংবা অন্যান্য সাহিত্য চর্চা বা সঙ্গীত চর্চা তারা করেন। বুঝলাম দুজন ছাত্রী খুব সুন্দর সঙ্গীত পরিবেশন করলেন। তো বিতর্কে আমরা কিন্তু অনেক কিছু শিখতে পারলাম। আমরা যারা আজকে আমাদের বয়স হয়ে গিয়েছে, আজকে তরুণ প্রজন্মের কাছ থেকে অনেক স্ট্যাটিস্টিক্যাল ডাটা পেলাম, অনেক যুক্তি পেলাম, যেগুলো আমাদের হয়তো অনেকে জানা ছিল না।
তো আমরা সমৃদ্ধ হলাম। এবং যারা অত্যন্ত ধৈর্য সহকারে এই কলেজের ছাত্রীবৃন্দ এবং আমি দেখতে পাচ্ছি যে শিক্ষকবৃন্দ ওনারাও কিন্তু খুব উপভোগ করেছেন। আমি খুব সন্তুষ্ট হলাম এবং খুব ভালো লেগেছে আমার। তো শুধু দুর্নীতি নয়, আমরা আসলে দুর্নীতি দমন কমিশনকে রিপ্রেজেন্ট করছি। দুর্নীতি সংক্রান্ত বিষয়গুলি নিয়েই আমাদেরকে কাজ করতে হয়, কিন্তু শুধু দুর্নীতি নিয়েই কিন্তু ছাত্রীদেরকে আমি আহ্বান জানাবো যে শুধু দুর্নীতি কিন্তু জীবনে সবকিছু না, এর বাইরেও কিন্তু আরো অনেক জগৎ আছে। নিজে ভালো মানুষ হওয়া, অপরকে ভালো থাকতে উদ্বুদ্ধ করা, নিজের মধ্যে যে মানবিক গুণাবলী আছে এটাতে বিকশিত করা। শুধুমাত্র ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া বা গোল্ডেন A+ পাওয়াটাই কিন্তু জীবনের মুখ্য উদ্দেশ্য নয়। গোল্ডেন A+ না পেয়েও কিন্তু কেউ জীবনে অন্য ক্ষেত্রেও কিন্তু সফল হতে পারে। এরকম অনেক উদাহরণ অনেক বড় বড় মানুষের আছে। যে কোনো ক্ষেত্রে কিন্তু সফল হওয়া সম্ভব যদি একাগ্রতা এবং অধ্যাবসায় থাকে। তো জাতীয় উন্নয়নে দুর্নীতি একমাত্র অন্তরায়, এটা একাংশে সত্য, আবার সর্বাংশে সত্য নয়। দুর্নীতি আমাদের উন্নয়নকে, জাতীয় উন্নয়নকে অবশ্যই বাধাগ্রস্ত করছে। বিনিয়োগ করা থাকতো তাহলে আমাদের দেশ আরো অনেক দূরে এগিয়ে যেত। তো আশার কথা, আমাদের যারা নির্দেশনা আছে যে এদেশকে উন্নতির পর্যায়ে নিয়ে যেতে হলে মূল উদ্দেশ্য হচ্ছে দুর্নীতিকে একেবারে নির্মূল তো একদিনে করা যাবে না, এটিকে ক্রমান্বয়ে ধীরে ধীরে সহনীয় তারা অগ্রণী ভূমিকা পালন করবেন। এবং আজকের যে এই যে দুর্নীতি বিরোধী যে বিতর্ক প্রতিযোগিতা হলো, এই বিতর্ক প্রতিযোগিতা থেকে যে মেসেজগুলো আমরা পেলাম, এই মেসেজগুলো আমরা আমাদের চারপাশে যারা আছে তাদেরকে ছড়িয়ে দেব। এবং আজকে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সেই লক্ষ্যে পৌঁছার সংগ্রামে থাকবো আমরা অবিচল। সেই আজকের অনুষ্ঠানের শেষ পর্যায়ে এখন আমি বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ রাখবো আমাদের ত্রিশাল মহিলা ডিগ্রি কলেজের সম্মানিত সভাপতি, ত্রিশালের নগর পিতা বারবার নির্বাচিত মেয়র জনাব ABM আনিসুজ্জামান, উনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমি আজকের অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের দুর্নীতি দমন কমিশন ময়মনসিংহ বিভাগের সম্মানিত পরিচালক মহোদয়, উপপরিচালক মহোদয়, আমাদের এই যিনি আয়োজন করেছেন আজকের এই অনুষ্ঠান, উপজেলা দুর্নীতি পরিদর্শন কমিটির সম্মানিত সভাপতি, আজকে উপস্থিত আছেন এই কলেজের অধ্যক্ষ উপাধ্যক্ষ, সম্মানিত শিক্ষক মন্ডলী। সবচেয়ে কঠিন কাজ হলো জাজমেন্ট। আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজটি হলো জাজমেন্ট। এই বিচারকের কাজ যারা দায়িত্ব পালন করেছেন, একটা অত্যন্ত কঠিন একটি দায়িত্ব পালন করেছেন। আমি এই আজকে যারা এই বিতর্ক প্রতিযোগিতার ফলাফল আমি চাচ্ছি বিচারকদের কাছ থেকে, আমাদের প্রধান অতিথি বলেছেন যে আসলে বিভিন্ন ওয়েতে যদি দেখতে চাই দুর্নীতি একটি বড় প্রধান সমস্যা, এটার থেকে সমস্ত কিছুর উৎপত্তি হয়। আমাদের জয়ী হয়েছ নাম্বার কিন্তু খুব কাছাকাছি, দুইজন তো সমান সমানই নাম্বার দিয়েছেন, একজন একটু দিয়েছেন, তার জন্য একটু ব্যস্ত হয়ে গেছে, প্রায় সমান সমানই নাম্বার। যেহেতু একজন বিজয়ী হতে হয়, তাই আজকের বিজয়ী পক্ষ দল অত্যন্ত সুন্দর যুক্তি উপস্থাপন করে বিপক্ষ বলেও সেরা বক্তা হওয়া যায়,
সে তার সুন্দরভাবে যে যুক্তিগুলি খণ্ডন করেছে। সেরা বক্তা বিপক্ষ দলের দলনেতা আফিয়া আফরোজ, ধন্যবাদ তোমাকে। ধন্যবাদ আজকের বিজয়ী দল এবং বিজেতা উভয় পক্ষকে। আজকে তোমাদেরই বক্তব্যে যেটুকু সংগ্রহ করেছ এটা তোমাদের কাজে লাগবে ভবিষ্যতে। যাক, আমরা তোমাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে তোমরা ভবিষ্যতে মানুষ হও, তোমরা সুশিক্ষায় শিক্ষিত হও, তোমরা দেশ, জাতি, পরিবার, সমাজের কাজে লাগো। তোমাদের দ্বারা এই দেশ কিছু পাক, আমরা সেই আশা করে আমরা আজকের এই ফলাফল এখানে ঘোষণা করছি। এখন আজকের অনুষ্ঠান শেষ করার পূর্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠান। তোমরা পক্ষে বিপক্ষে যারা আছো এবং বিভিন্ন বিষয়ে আজকে পুরস্কার দেওয়া হবে। তোমরা একটু বসো, কেউ ওঠে না, তো সকলকে এখানে পুরস্কার দেওয়া হবে। একটু বসো। ধন্যবাদ সবাইকে। পুরস্কার দিচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। হ্যাঁ, ভাইয়া তুমি একটু সামনের দিকে মুখ করো। আছে এগুলো একটু দয়া করে নিয়ে যাও। শিক্ষা সামগ্রী চ্যাম্পিয়নরা 3টা বইও পাবে। অনেক অনেক পুরস্কারে ভূষিত করলো আজকের বিতার্কিকদেরকে। পুরস্কার দিবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি এবং অত্র কলেজের দ্বিতীয় হয়েছে লিজা আক্তার। পুরস্কার দিবেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি। তৃতীয় হয়েছে আয়েশা সিদ্দিকা জবা। জনাব শফিকুল ফেরদৌস, উপাধ্যক্ষ জনাব শফিকুল ফেরদৌস। তানজিনা কায়সার প্রিয়ন্তী, তানজিনা কায়সার প্রিয়ন্তী। সুপ্রিয় সুধী এবং স্নেহাস্পদ শিক্ষার্থীবৃন্দ, কবিরুজ্জামান স্যার, সিরাজ স্যার, সিরাজ ভাই, সবারই নাস্তার ব্যবস্থা আছে। একটু বিশাল উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আমরা শপথ বাক্য এবং বিভিন্ন অনুষ্ঠান, বিতর্ক সহ আবৃত্তি অনুষ্ঠান আমরা উপভোগ করেছি। আজকে এই অনুষ্ঠানে আমি ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত হওয়ার জন্য মাননীয় পরিচালক, দুর্নীতি দমন কমিটি, দুর্নীতি দমন পরিষদ ময়মনসিংহ বিভাগ। উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি জনাব এনামুল হক, উপসহকারী পরিচালক ময়মনসিংহ দুর্নীতি দমন পরিষদ, দুর্নীতি দমন আয়োজন কমিটির সভাপতি সহ সকল সদস্যবৃন্দ। আজকের এই সুন্দর অনুষ্ঠানটির আয়োজন করেছেন। আমাদের একটি কথা থাকবে, ওনারা যে কষ্ট করে আজকে এখানে এসেছেন, এই সকাল 9টায় এসে এখানে অনুষ্ঠান করে, এখন দুপুর নিজস্ব কাজ ফেলে রেখে এসে সবকিছু করে যে সচেতনমূলক অনুষ্ঠানটি করার জন্য ওনারা এসেছেন এবং সরকারিভাবে ওনারা যে সমস্ত পুরস্কারগুলি দিয়েছেন আজকে তোমাদের মাঝে একদিন ভবিষ্যৎ তোমরা এই বাংলাদেশের দায়িত্ব নেবে। যে যে সেক্টরে যাও না কেন নিজেরা সৎ থাকবে, ভালো থাকবে, মানুষকে সৎ থাকার জন্য উদ্বুদ্ধ করবে এবং
ভালো মানুষের মতো জীবনযাপন করবে, ভালো একজন মানুষ হবে। এই জন্য আজকের এই আয়োজন ওনাদের। তোমরাও দোয়া করো, আমরা যে পর্যায়ে আছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ভালো রাখে। আমরা যেভাবে আছি আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে যা দিয়েছেন এইটুকু নিয়ে যেন আমরা সুখী থাকি, ভালো থাকি, এইটুকু সবার কাছে দোয়া আছে। তোমাদের জন্য দোয়া করে আজকের এই অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাজিক কার্ডের মাধ্যমে যারা